বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর এর প্রস্তুতির জন্য আমাদের যে স্পেশাল যে ব্যাচের আমরা ঘোষণা দিয়েছিলাম সেটার আজকে আমরা প্রথম একটা পাবলিক ক্লাস নিচ্ছি এবং কি আমরা এটা সবাইকে সুযোগ দিচ্ছি যুক্ত হওয়ার জন্য। এটার কিছু কারণ আছে যে আমরা আজকে কেন এটা পাবলিক করলাম বা আমরা শুধু কোর্সে ভর্তি হবে এমন না, কেউ চাইলে এখান থেকে জ্ঞান নিয়ে নিজেও করতে পারে। তো যারাই প্রস্তুতি নিতে চাচ্ছে তাদের আসলে কিছু বিষয় জানা দরকার, যেগুলো বিষয় অনেকে স্কিপ করে যায়। শুধুমাত্র প্রিপারেশন নিতে থাকে যে হ্যাঁ এটা করতে হবে ওইটা করতে হবে, যার কারণে কিছু প্রবলেম অ্যারাইজ করে। আহ, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি কেউ রেসপন্স করেন তাহলে একটু সুবিধা হয় আমাদের। সাউন্ডের মানে সমস্যা হচ্ছে, যদি আপনারা মেসেজও লিখতে পারেন, চ্যাট বক্স আছে এখানে। আহ, যদি একজন অথবা দুইজনের সমস্যা হয় তাহলে তো এটা টেকনিক্যাল নেটওয়ার্কের কারণে হচ্ছে তার। আর যদি সবার সমস্যা হয় তাহলে আমার এদিক থেকে কোনো সমস্যা হয় হতে পারে। তো কাইন্ডলি একটু জানাবেন যে আপনার দিক থেকে একটু সবাই যদি একটু চ্যাট বক্সে লেখেন বা কমেন্টে যদি বলেন যে ক্লিয়ার কিনা, তাহলে আমি বুঝে যাবো যে আসলে কোনো সমস্যা না, তাহলে আমি শুরু করতে পারবো। কেউ বলছেন না কিছু? কথা আসতে শোনা যাচ্ছে, আচ্ছা। এখনো কি সেই সমস্যা আছে? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার একটু সাউন্ড কমানো ছিল। যাই হোক, আজকের এই সেশনটাতে আপনারা যে সুযোগটা পাবেন, সারা জীবন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করে ফেলতে পারবেন। এক, দুই নাম্বার হচ্ছে এই চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সবাই অ্যাভয়েড করে যায়, কেউ অ্যানালাইসিস করে না, কেউ গুরুত্ব দেয় না, এটার প্রভাবটা কি পড়ে আসলে। একটা চাকরি পরীক্ষায় প্রায় 1:12 বা 1:10 পরীক্ষা দেয়, টিকে মাত্র কয়েকজন। তো সবাই তো পরীক্ষা দিবে, তাই না? আপনি চাকরিটা কেন পাবেন? আপনাকে কেন সিলেকশন করা হবে? আপনি বেশি নাম্বার পেলে তো আপনাকে সিলেকশন করা হবে, বই তো সবাই পড়বে। তাহলে আপনার বেশি পাওয়ার জন্য কি করতে হবে এক্সট্রা, সেগুলো নিয়ে আলোচনা করবো। যাই হোক, চ্যাট বক্স ওপেন আছে এবং কি সরাসরি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের আজকে আমি শুরু করছি। শুরুতেই এটা আমরা টিউটর সেন্টার, যেটা আমার আগে টিউটর আর্কিটেকচার ছিল, তো আমরা এটা এখন টিউটর সেন্টার নামকরণ করেছি এই কারণে, কারণ আমরা আর্কিটেকচার বাদে সিভিল, ইলেকট্রিক্যাল এগুলো নিয়েও বা অন্যান্য চাকরির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কাজ করব। তো আমাদেরকে আহ, মূলত যেহেতু একটা টোটাল সরকারি চাকরির একটা প্রসেস, দীর্ঘ একটা সময় কাটতে হবে, অনেকে 1 বছর বা 1.5 বছর সময় নেবে এখানে। সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানতে হবে, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা পড়াশোনা করি না, পড়াশোনা করি না বলতে নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ি না। আমি চোখে চোখ রেখে বা আমি দেখাই দেবো যে আসলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি উল্লেখ আছে আপনার। তারপর সেখান থেকে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিয়োগের নীতিমালা কি। অনেকে জিজ্ঞাসা করে সিলেবাস কি, কোথা থেকে পড়বো। আবার এমসিকিউ অনেক সময় সিলেবাস দেওয়া থাকে না, তাহলে সিলেবাসটা কিভাবে আমরা ঠিক করব, এগুলা নিয়েও আমরা কথা বলি। তা আমরা নন ডিপার্টমেন্টের আমরা এমসিকিউ এবং রিটেনের সিলেবাস নিয়ে আলোচনা করব।
এবং কি প্রিভিয়াস কোশ্চেন গুলা কিভাবে অ্যানালাইসিস করে আমরা সিলেবাসটা ঠিক করবো সেটা দেখবো। এরপরে আমরা কোন বই পড়তে পারি, বইয়ের বিজ্ঞাপন না, এখানে জাস্ট আমরা সাজেস্ট করবো যে একটা বই থাকলেই হবে। আপনার কাছে যদি আগে বই থাকে কোনো যে কোনো একটা, সেটাই হবে, না থাকলে আপনি আমরা যেটা বলবো সেটা কিনলেও হবে। আর আজকে মূলত ডিপার্টমেন্টের শুধু আর্কিটেকচারের অংশটা আমরা একটু আলোচনা করবো। আহ, ঠিক একইভাবে বিগত সালে আর্কিটেকচারের যে প্রশ্ন হয়েছে, কোথা থেকে প্রশ্নগুলো হয়েছে, সিলেবাসটা কি, কি কি বই পড়তে হবে আর কি, এগুলো নিয়ে আলোচনা করবো। তো আরেকটা, বিগত কয়েকদিনে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে বেশ কয়েকজন আমাকে বলেছে যে তাদের ডিপার্টমেন্টাল কোর্স আছে কিনা, যদি আমি নিজেই আর্কিটেকচার এবং সিভিলের বিষয়গুলো পড়াইতে আমি সক্ষম আর কি, এছাড়া নন গুলো পড়াই এই যেহেতু। তো যেহেতু অনেক বেশ কয়েকজন নক দিছে, তাদের জন্য একটা সুখবর দিতে চাই যে সিভিল এবং ইলেকট্রিক্যালের পার্সোনালি আমার পরিচিত ভালো একজন শিক্ষক পাওয়া গেছে। আমরা তাদের জন্য ডিপার্টমেন্টের কোর্স চালু করবো, যদি রেসপন্স পাই আপনাদের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই এটা জানাই দিব। তো প্রিপারেশন শুরু করার আগে আমাদেরকে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, যে আপনি কিভাবে পড়বেন। কিভাবে পড়বেন মিন্স হচ্ছে, সবাই তো পড়ার একটা রুটিন ঠিক করে। আপনার রুটিনটা কি হবে, সেটা এমন রুটিন আপনার হবে যে অন্যান্যরা যেভাবে পড়ে তার থেকে যাতে ব্যতিক্রম হয়। আমরা এটা টিপস ট্রিক্স শেয়ার করবো আজকে। তাহলে আপনি আপনার মতো করে বেটার ওয়ে, যেটাকে আমরা এক্সট্রা বলে, যে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকবে আপনার মাঝে, সেটা আপনি বের করতে পারবেন। কোথা থেকে পড়বেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আহ, শুধুমাত্র নতুন নতুন বই কেনার পেছনে ঘোরে। হুম, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলা ব্যাকরণের যে পরীক্ষার প্রশ্নগুলো আছে, ব্যাকরণ থেকে নবম দশম শ্রেণীর বই থেকে যেটা আসে পরীক্ষা, গবাদি, ওটাই কিন্তু পরীক্ষায় যায় মানুষ ভুল করে। আবার নতুন একটা প্রশ্ন যেটা অন্য কোনো বই আছে, ওই একটা দুইটা প্রশ্ন করার জন্য নতুন একটা বই কিনে ফেলে। তাহলে যেটা সমস্যা হয়, যে বইগুলো যখন বেশি হয়ে যাবে আপনার কাছে, আপনি তখন ওই সময়টা ভাগ হয়ে যাবে আপনার। যার কারণে আপনি একটা বইয়ের যতটুকু সময় দেওয়া দরকার সেটা দিতে পারবেন না, যার কারণে আপনার যে মাথায় যে বিষয়টা থাকার কথা, পরীক্ষা হলে যে প্রেশার কাজ করে, এই প্রেশারে সেগুলো ভুলে যান, যার কারণে সহজ জিনিসটা মানুষ ভুল করে। তা আমি বলবো যে অবশ্যই যে কোনো একটা স্পেসিফিক বই আপনাকে পড়তে হবে, একটা। এখান থেকে আপনি এক্সট্রা একটা জিনিস করতে পারেন, যে বইয়ে যদি কিছু তথ্য না থাকে, আপনি সাবঅর্ডিনেট দুই তিনটা বই থেকে একটা নোট বানাতে পারেন, যেটা সেকেন্ড টাইম আর দেখবেন না, এক্সট্রা বইগুলো দেখবেন না। আপনি একটা বই, ওইটা বই আপনি পরীক্ষার চাকরি শেষ পর্যন্ত পড়বেন। এক্সট্রা যদি দুই একটা বই থেকে হেল্প নেওয়া লাগে, তাহলে ওই দুই একটা থেকে যেটা ব্যতিক্রম জিনিস আপনার প্রয়োজন, সেটা আপনি নোট করে নতুন যে বইটা ঠিক করছেন সে বইয়ে নিয়ে আসবেন, না হয় নোট করে রাখবেন। কারণ সেকেন্ড টাইম ওই তিন চারটা বই আর আপনি হাত দিবেন না, কারণ আপনার একটা টাইমের ব্যাপার আছে। আপনি যত সময় দিবেন, আপনার এই জানা জিনিসটা যেটা পরীক্ষায় আসে সেটাই আপনি পারবেন, নাহলে আপনি টাইম কমে গেলে ভুলে যাবেন, পরীক্ষায় সেটা ভুল করে আসবেন। আর যেটা খুব সহজ, ওটা যদি ভুল করেন আপনি, তাহলে আপনার চাকরির টিকার সম্ভাবনাটা অনেক কমে যায়। তারপর হচ্ছে রিভিশন কিভাবে দিবে। রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে রিটেন এবং এমসিকিউর ক্ষেত্রে। রিটেন যখন রিভিশন দিই, তখন আমি বেস্ট অপশন হচ্ছে যে প্রশ্ন ব্যাংক তৈরি করা, এটা নিয়েও আমরা আলোচনা করবো কিভাবে প্রশ্ন ব্যাংক তৈরি করতে হবে। উত্তরগুলা কিভাবে করবেন, এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কিভাবে লিখবেন, এক নম্বর প্রশ্ন উত্তর লিখবেন না এক নম্বর দিয়ে উত্তর লিখবেন। প্রিপারেশন লেখার সময় কি পুরো প্রিপারেশন লিখবেন, না শুধুমাত্র ইনটু এগুলা লিখবেন। বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ 17 মার্চ 1920, সেটা লিখবেন, না খালি শুধুমাত্র 17 মার্চ 1920 লিখবেন। তো এখানে কিছু ফ্যাক্টর আছে। আবার চিত্র আর্ট করার সময় ডিপার্টমেন্টাল কোশ্চেন আর্কিটেকচার বিষয়ে যদি বলি, তাহলে কি আপনি শুধুমাত্র কথা লিখবেন, না সাথে স্কেচ বা চিত্র দিবেন। দিলে আপনি এখন একটা জাতীয় সংসদের প্ল্যান কিভাবে চিত্রে আর্ট করবেন, কিছু আর্ট করবে, এটা কিছু টেকনিক আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা সিলেবাসটা নির্ধারণ করব প্রিভিয়াস প্রশ্ন প্যাটার্ন এবং যে সিলেবাস দেওয়া আছে পিএসসি, সেখান থেকে। এখান থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে। বাদ দেওয়ার ক্ষেত্রে বিশাল একটা যুক্তি আছে। যুক্তিটা কিরকম,
যে আমরা যে কাটমার্ক বলি, বিসিএস একটা বড় পরীক্ষায় যদি আমরা তুলনা করি, আপনি দেখবেন যে 50% মার্কসে টিকে যাচ্ছে। তার মানে অর্ধেক কম পাইলেও সমস্যা নাই আপনার, আপনি টিকে যাবেন প্রিলির ক্ষেত্রে। তার মানে এখানে আপনি একটা গার্বেজ যেগুলো আছে, যেগুলো আপনাকে প্যারা মনে হচ্ছে, খুব রিপিট কম হয়, ওই টপিক গুলো আপনার বাদ দেওয়ার স্কোপ আছে। বাদ দিলে কি হবে, আপনার টাইম কমে যাবে। টাইম কমে গেলে কি হবে, আপনি এই বাদ দিলে টাইমটা বেশি পাবেন, তখন আপনি পড়ার জন্য আপনার টপিক সংখ্যা কমে যাবে, তখন ওগুলাতে বেশি পড়তে পারবেন। তো ওটা কোনটা বাদ দিবেন আপনি, আপনার জন্য কোনটা বাদ দিতে হবে, সেটা কিন্তু আপনার একটা আহ, ভালো একটা অ্যানালাইসিস থাকতে হবে আপনার উপর, যে হ্যাঁ আমি যেটা এখন অ্যানালাইসিস করে বের করছি সেটাই ঠিক। কারণ আপনি তো প্রশ্নপত্র বিশ্লেষণ করবেন, উত্তর করার সময়ও কিছু বাদ দিতে হবে। কারণ আপনি মনে করেন যে 100 মার্কের মধ্যে 10 মার্ক বা 15 মার্কের প্রশ্ন করলেনই না, বাদ দিলে তাহলে 75 মার্কস থাকে। কারণ পরীক্ষায় কি আপনাকে 75-এ উত্তর করতে হবে? আপনি তো 55 বা 60 উত্তর করলেও চান্স পাবেন, টিকে যাবেন। তার মানে পরীক্ষার হলেও যেগুলো 50-50 বা মনে হচ্ছে কনফিউজ, সেগুলো বাদ দেওয়ার মতো এবিলিটি আপনার থাকতে হবে। তারপর হচ্ছে যে এমসিকিউ টিকার জন্য কাটছ মার্ক কত লাগে, সেটা যদি আপনি ধারণা করতে পারেন আগে থেকে, তাহলে আপনি পরীক্ষা হলে সেই অনুযায়ী বাদ দিতে পারবেন। আর রিটেনে কত পেলে চাকরি পাওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু রিটেনটা গুরুত্বপূর্ণ এখানে। এইসব বিষয় অ্যাভয়েড করে অনেকে শুধুমাত্র শুরু করে প্রিপারেশন নেওয়া। প্রিপারেশন তো সবাই নেবে, সবাই চাকরি পরীক্ষা দেবে। আপনি এই পড়ার ক্ষেত্রে স্মার্ট কি মুভ নিলেন, যা অন্যদের থেকে এগিয়ে থাকলেন? বই সিলেকশনের ক্ষেত্রে কি স্মার্ট মুভ নিলেন, যা অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে? উত্তর করার ক্ষেত্রে আপনার স্মার্ট মুভটা কিরকম, যে অন্য থেকে এগিয়ে রাখবে? হ্যাঁ, বাদ দেওয়ার ক্ষেত্রে আপনি কোনটা বাদ দিলেন, যেগুলো রিপিট কম হয়, মাঝে মাঝে আসে, ওগুলো বাদ দিলেন, তাহলে আপনি অন্য থেকে এগিয়ে থাকবেন। তার মানে এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই যদি আপনি টেকনিক্যালি সলভ করেন, তাহলে দেখবেন যে আপনি অনেকের থেকে একটু এগিয়ে আছেন। পরীক্ষা তো সব 1 ঘন্টা সময় বা 2 ঘন্টা বা 4 ঘন্টা লিখিত পরীক্ষার সময়, ওই টাইমটা সবার জন্য। কারোর জন্য কেউ অথবা খুব ট্যালেন্ট, সে অথবা টাইম দিলে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করে ফেলতে পারবে, কিন্তু ওখানে তো টাইম নাই। ওখানে আপনাকে যাচাই করা হবে আপনি কি লিখেছেন সেখানে। তো আপনি যদি সবকিছু আগে থেকে ঠিক করে রাখেন, টেকনিক্যাল বিষয়গুলো আপনি মাথায় সেট আপ দেওয়া থাকে, আপনি সেই অনুযায়ী যদি অ্যাপ্লাই করেন, তাহলে অন্যদের থেকে টাইম ম্যানেজমেন্ট আপনার খুব ফাস্ট হবে এবং কি আপনি খুব ভালো করবেন। তো আমরা যেহেতু জুনিয়র ইনস্ট্রাক্টর, এটা নিয়ে আলোচনা করি, আপনারা অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন না। আচ্ছা, আমরা প্রথমে এটা দেখি, বিজ্ঞপ্তিটা দেখি। তো এখানে ডিপার্টমেন্টের কোড দেওয়া আছে। ডিপার্টমেন্টের কোড যার যেটা মিলবে আপনারা নিশ্চিন্তে সে পদে আবেদন করতে পারবেন। এটা আমরা সবাই জানি, আর্কিটেকচার জন্য 301, আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের জন্য 13 এবং 14। তো এখানে প্রায় বেশ কিছু পদ আছে, যেমন আমরা ওই যে প্লাম্বিং বা এগুলোতে আবেদন করতে পারবে, কনস্ট্রাকশনে এগুলোতেও আছে। তো আমরা দেখে নিব যে কোথায় কোথায় আমার সাবজেক্ট কোড আছে, সে অনুযায়ী আবেদন করব। যেমন এখানে আছে এনভায়রনমেন্টালের সাথে আছে, সিভিলের সাথে আছে, এখানেও আছে। এটা হচ্ছে প্লাম্বিং এন্ড পাইপ, পদ সংখ্যা অনেক বেশি, এটাতেও আবেদন করা যাবে। এখানে যেহেতু দেওয়া আছে, সবাই শিক্ষাগত যোগ্যতা আপনি কিভাবে ঠিক করবেন সেটা জাস্ট খালি, বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিভাবে ঠিক করবেন সেটা খেয়াল রাখতে হবে। তো এই যে এটা যারা আবেদন করবেন, এটা কিন্তু পুরোটাই আপনাকে প্রিন্ট আউট দিয়ে রাখতে হবে, আপনাকে সংরক্ষণ করতে হবে, এটা আপনার দায়িত্ব। যেহেতু আপনি এই রাস্তায় নামছেন, তার মানে পুরাটাই আপনাকে সংরক্ষণ করতে হবে। এখানে নির্দিষ্ট টাইম দেওয়া আছে, টাইম লাইনের মধ্যে আপনি আপনার সেটা শেষ করবেন। নির্দিষ্ট তারিখটা খেয়াল রাখবেন, কত তারিখে শেষ হবে।
এবং কয়টা, সেটা একটু খেয়াল রাখবেন। এখানে একটা দেওয়া আছে যে আপনি যে ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধন করার সুযোগ আছে। আপনি প্রিন্ট আউট নেওয়ার পরে নিশ্চিত হয়ে ফি জমা দিতে, ফি জমা দেওয়ার পরে আর কোনো সুযোগ নাই। এখানে একটা বিষয়, সাপোজ মনে করেন যে আপনি সিজিপিএ বা আপনার জন্ম তারিখ এটা করে ফেললেন, হ্যাঁ? এখানে যে বিষয়টা বলছে যে সুযোগ নাই, আর সুযোগ থাকবে চেঞ্জ করতে পারবেন না আর কি। আপনি যে ডেটা গেছিল সেই ডেটা দিয়ে আপনাকে পরে পরবর্তীতে আপনাকে জাস্টিফাই করা হবে। তবে আপনি যদি একুরেট তথ্য থাকে, ঘাবড়ানোর কিছু নাই। আপনি পরবর্তীতে যখন আপনি ভাইবার যাবেন তখন আপনি আবেদন করে আপনার যেহেতু আপনার মূল জিনিস আছে বা আপনি সঠিক আছেন, এটা আপনি সংশোধন করতে পারবেন। ভুল তথ্য দিলে সেটা করার কোনো সুযোগ নেই। ভুল তথ্য দিলে কি হবে এটা আপনারা অনেকেই জানেন। পিএসসি আপনাকে যে কোনো সময় চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারে, যে কোনো সময়। 30 বছর মানে 20 বছর চাকরি করছেন, আপনার এই ফল্ট ধরা পড়লো, বাদ দিয়ে দিবেন। আপনি জয়েনিং এর আগের দিন ফল্ট ধরা পড়লো, বাদ দিয়ে দিবেন। এবং এটা বাদ দেওয়ার জন্য পিএসসি কে কিছু করতে হয় না, যে কেউ আবেদন করলে আপনি আপনার এই বিষয়টা ধরা পড়বে। পিএসসি নিজেও এটা যাচাই বাছাই করে পারলে আপনাকে বাদ দিয়ে দেবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা আছে, অনেকে যারা এই যে সিনিয়র ইনস্ট্রাক্টরে আবেদন করবেন, দেখবেন যে সংশ্লিষ্ট পদের জন্য চাহিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ হওয়ার পর হতে অভিজ্ঞতা গণনা করা হয়। আপনি যে তারিখ থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, সেই তারিখ থেকে আপনার অভিজ্ঞতা কাউন্ট হবে। যদি 1 বছর থাকে তাহলে সেই তারিখ থেকে 1 বছর হওয়া লাগবে, না হলে কিন্তু আপনি পারবেন না। এখানে আপনার সর্বশেষ যে সার্টিফিকেটটা আপনি এখানে জমা দিবেন, সেটার একটা প্রত্যয়নপত্র আপনার সেই প্রতিষ্ঠান থেকে নেওয়া লাগবে। এটা আগে থেকে নিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যে কোনো চাকরির ক্ষেত্রে তো লাগবে। তারপর ডিপ্লোমা ডিগ্রি যেটাতে চাওয়া হয়েছে সেটাতে এটা এটা কারণে অনেকেই অখুশি। সেটাতে যদি বিএসসি ডিগ্রিও থাকে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন সিলেবাস কি হবে? পিএসসি বলে দিয়েছে যে নন ক্যাডার নবম, দশম এবং 11তম গ্রেডের পদে নিয়োগের নীতিমালা 2023 কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তার মানে এটা অনুসরণ করেই পরীক্ষাটা হবে। এখন আমরা যখন লিখিত পরীক্ষা দিব, অনেকে বলে যে ডিপার্টমেন্ট বাংলায় উত্তর করবে না ইংলিশে উত্তর করবে। এখানে বলে দেওয়া আছে যে লিখিত পরীক্ষায় উত্তর প্রদানের ভাষা কি হবে। মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হবে। যে বাংলা ও ইংরেজি বিষয়ে সংশ্লিষ্ট ভাষায় লিখতে হবে। মনে করেন যে আমরা বাংলা তো 40 ভাগ লিখতে থাকে, তাহলে ওটা বাংলায় লিখতে হবে। ইংলিশে 40 ভাগ থাকে, তো এটা ইংলিশে লিখতে হবে। তাহলে দুইটা পার্ট গেল। তারপর অন্য বিষয়ে প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি যে কোনো একটিতে লেখা যাবে। যে কোনো একটা বিষয় আপনি লিখতে পারবেন, বাংলায় লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন। এই বিষয়ে উত্তরের উভয় ভাষা ব্যবহার করা যাবে না। মনে করেন আপনি ডিপার্টমেন্ট বাংলায় কোশ্চেন হয়েছে, ইংলিশে উত্তর করতে পারবেন, তাহলে ইংলিশে উত্তর করতে করতে মাঝখানে আপনি আবার বাংলা লিখতে পারবেন। আবার আপনি বাংলায় উত্তর করতেছেন, সেক্ষেত্রে টেকনিক্যাল যে টার্ম গুলো আছে যেমন কনস্ট্রাকশন, হ্যাঁ, সাইট অ্যানালাইসিস, এগুলো আবার ইংলিশে লিখতে পারবেন। মানে আপনার যদি দেওয়া না থাকে, তার মানে আপনি যে কোনো ভাষায় উত্তর করতে পারবেন। তবে যদি সেখানে উল্লেখ থাকে যে বাংলায় লিখতে হবে বা ইংলিশে লিখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ইংলিশে লিখতে হবে। তবে প্রশ্নপত্র যদি ইংলিশে থাকে, সবচেয়ে বেটার হয় ইংলিশেই উত্তর করা। যতটুকু পারা যায় ইংলিশেই চেষ্টা করতে হবে।
এটা হয়তো পরবর্তীতে চাকরি পরীক্ষাগুলো সব ইংলিশেই হবে, যতদূর কার্যক্রম চলছে আর কি আমাদের। তো পিএসসি এটা ক্লিয়ার করে দিচ্ছে সবার জন্য যে আসলে আমরা কি করব, অনেকে এই বিষয়ে কনফিউজ থাকে। তো আশা করছি যে এখন আর কনফিউজ থাকবে না। তারপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে শেষে আমরা প্রশ্ন নিব। তাহলে আমরা সিলেবাসটা কিভাবে ঠিক করবো, পিএসসি আসলে কি বলেছে সিলেবাসের বিষয়ে, পিএসসি এরিয়াটা আমরা এখন দেখি। এটা হচ্ছে, এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে অফিস আদেশ হয়েছে 1324 সালের 10ই জানুয়ারি, যেটা কার্যকর হয়েছে তার একটু আগে। এটা হচ্ছে নবম দশম নীতিমালা। এই নীতিমালা অনুযায়ী বর্তমান যে সার্কুলার রয়েছে সেটা হবে ব্যতিক্রম, এবং গতবারে হয়ে গেছিল। এবারে যদি হয়ে যায় তাহলে কিছু করার নাই আমাদের, কিন্তু যেহেতু বলছে এই অনুযায়ী হবে, পরীক্ষা আমরা প্রস্তুতি এই অনুযায়ী নিতে হবে। সার্টেন এক্সেপশনাল কিছু হবে সেটা তো আমরা আসলে আশা করি না, আশা করি এটা হবেও না গতবারে যেটা হয়েছিল। তো আমরা দশম গ্রেডের ইয়াটাতে চলে যাই। দশম গ্রেডে আমাদেরকে কি বলছে, যেহেতু আমরা নবম গ্রেডও এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দশম গ্রেডে যেটা দেওয়া আছে। যদি 1000-এর কম হয় সরাসরি লিখিত পরীক্ষা হবে। সাধারণত নবম গ্রেডে আর্কিটেকচারে হয়, কিন্তু অন্যান্য সবগুলো হাজার পার হয়ে যায়, এই জন্য প্রিলিমিনারি। লিখিত পরিবাস লিখিত সিলেবাসটা এখানে দেওয়া আছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, টেকনিক্যাল 80, মোট 200 মার্কের। তো এখানে কিন্তু আপনার, আপনি কতদূর পাস করবেন সেটা সেটা একটা নাম্বার নির্ধারণ করা আছে। যে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানে প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথক 25%, প্রতিটির জন্য 25%, আলাদা আলাদা করে সেগমেন্টে ভাগ করা আছে। আর টেকনিক্যাল বিষয়ে 40%। এবং সামগ্রিকভাবে আপনি যদি 45% নাম্বার ক্যারি করেন, তার মানে আপনি ভাইবার জন্য আপনাকে ঠিক আছে। তার মানে দেখেন যে পদ সংখ্যা কত কমায়, তার মানে এই মার্কসটাই উঠে না আমাদের। আর প্রিলিমিনারিতে যেটা বলা আছে যে 1 ঘন্টা হবে, যেটা বাংলা 20 থাকবে, ইংরেজি 20 থাকবে, সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। আর টেকনিক্যাল বিষয় যার যে সাবজেক্ট আছে সেখান থেকে 40 মার্ক থাকবে। 1 ঘন্টা পরীক্ষা হবে। এখানে সাধারণত 10 গুণ প্রার্থীকে আহ, লিখিত জন্য নিয়ে যায়, এটা একটা রুলস আছে, বিবেচিত হবে। আর নেগেটিভ মার্কিং যে বিষয়টা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 0.5 কাটা যায়। তার মানে উত্তর ভুল করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। সাপোজ মনে করেন যে 100টা প্রশ্ন আমি উত্তর করছি, তার মধ্যে একটা ভুল গেছে, তার মানে কি আমি 99টা কারেক্ট করছি, তাহলে আমার মানে কি 99 পাওয়ার কথা না? না। তাহলে কত পাবো আমি এখানে? 98.5। তার মানে আমি ভুল করলাম একটা প্রশ্ন, 0.5-এর, আমার কত মার্কস নাই হয়ে গেল? 1.5 মার্কস। 0.5-এর জায়গায় 1.5, মানে একটু বিষয়টা একটু মানে অন্যভাবে দেখা আর কি, যে আসলে নেগেটিভ মার্কিংটা কতটা ভয়ানক। তাই নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করতে হবে, এটারও কিছু টেকনিক আছে, আমরা সেটাও আলোচনা করব। তো সচরাচর যে 0.5 মার্কস তো গেল, কিন্তু না, আপনার সেখানে 0.5 মার্কস যাচ্ছে না, আপনার সেখানে 1.5 মার্কস নাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, সাবধানে সেটা মানে যাচাই করতে হবে যে আপনি কখন রিস্ক নেবেন, 50-50 কখন আনসার করবেন, কখন আপনি যখন 45
পার্সেন্ট, বা আপনি যখন 55% আনসার করে ফেলবেন কারেক্ট, তখন কি আসলে আরো 50-50 যেগুলো সন্দেহ আছে সেগুলো দাগানোর প্রয়োজন আছে কিনা আপনার, সেগুলো ঠিক করতে হবে। আপনার তো দরকার টিকা, রিটেন। তো সেই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আর কি। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে তো 40, 40, আর ডিপার্টমেন্ট 80, যেটা এটারও আপনি কততে পাস করবেন সেটার একটা দেওয়া আছে। এখন এই যে লিখিত পরীক্ষার যে বিষয়টা আছে আমাদের টেকনিক্যালের জন্য শুধুমাত্র, যেটা আমরা আলোচনা করলাম এখন, এখানে কিন্তু আমাদের সিলেবাস দেওয়া আছে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষার জন্য সিলেবাসটা ফিক্সড। যেমন আপনাকে রচনা লিখতে হবে, সারমর্ম লিখতে হবে, রচনা লেখার রুলস আছে, টেকনিক আছে, পত্র লেখার আছে, আমরা একটু আলোচনা করি পরে, আগে দেখি সিলেবাসটা। পত্র লিখন লিখতে হবে, তারপর বঙ্গানুবাদ, ব্যাকরণ থেকে কিছু দেওয়া আছে যে ভাষা, ভাষার রূপ, সাধু ভাষা। এখানে বাংলা ব্যাকরণের নবম দশম বইটার দেখলেই না, সিলেবাসটা মোটামুটি এখানে দেওয়া আছে। ইংলিশে রচনা, তারপর হচ্ছে লেটার কম্প্রিহেনশন, তারপর হচ্ছে গ্রামার। গ্রামারের বিষয়গুলো খুবই স্পেসিফিক দেওয়া আছে এখানে। ভার, প্রিপোজিশন, ভয়েস, নারেশন, কারেকশন, হ্যাঁ, সিমিলার প্রোনাউন্সিয়েশন এবং ইডিয়াম ফ্রেজ, মানে কয়েকটা একদম ফিক্সড। তার মানে আপনার সিলেবাস নির্দিষ্ট। সাধারণ জ্ঞান আপনার ওই যে 40 মার্কের হচ্ছে 3টা বিষয়, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং বিজ্ঞান, এগুলো নির্দিষ্ট। আর টেকনিক্যাল হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী। এখন এই যে 4টা আপনি যখন পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা দিবেন, এই যে 4 ঘন্টা সময়, এই 4 ঘন্টার মধ্যে আপনাকে 4টা খাতা লিখে শেষ করতে হবে। অনেকে কি করে যে আপনি আগে বাংলা লিখবেন না আগে ইংলিশ লিখবেন, আগে ডিপার্টমেন্ট লিখবেন না সাধারণ জ্ঞান লিখবেন, এটা কনফিউজ হয়ে থাকে। এই জিনিসটা আপনাকে আগে ঠিক করতে হবে, আপনি কি লিখবেন। সাপোজ আপনি আগে বাংলা লিখবেন, এখন বাংলায় তো শুধুমাত্র 10টা যদি প্রশ্ন থাকে, মানে রচনা প্রথমে থাকে, তারপর সারাংশ থাকে, তারপর পত্র থাকে, তারপর ব্যাকরণ থাকে, এরকম। এখন এখানে যতগুলো প্রশ্ন আছে, আপনি কি শুরুতে রচনা লিখবেন, নাকি এই আপনার 40 বা 48 মিনিটের মধ্যে আপনি আগে এই এক কথা প্রকাশ যেগুলো আছে ব্যাকরণ সেগুলো লিখবেন, এটাও আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। এবং কি রচনাটা এরকম অনেক সময় করে মানুষ যে হ্যাঁ ঠিক আছে রচনা তো বড় জিনিস, একটু পরে লিখি, একটু এসে দেখে যে পরে আর এসে রচনা লেখার সময় পায় না। আবার রচনা অনেক সময় কি করে যে এদিকে পত্র 2 পৃষ্ঠা লিখে লিখতে যায়, বা সারাংশ, সারমর্ম আপনার ওই যে 8 পৃষ্ঠা লিখতে যায়, দেখেন সময়টা কিল করে ফেলে, রচনা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখতে লিখতে টাইম শেষ হয়ে যায়। তো আপনি তাহলে এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, তাহলে উত্তরের ক্ষেত্রে কিভাবে শর্টকাট করা যায়, এই বিষয়গুলো একটু যদি খেয়াল রাখেন, সেটা আপনাকে এই রচনা 3 থেকে 4 পৃষ্ঠা মিনিমাম লেখার একটা প্র্যাকটিসে রাখতে হবে। এখন রচনা লেখার ক্ষেত্রে অনেক নিয়মাবলী আছে, আমরা একটু পরে আলোচনা করব। তো সিলেবাস মোটামুটি দেওয়া আছে, কিন্তু এমসিকিউ সিলেবাস দেওয়া নাই প্রিলিমিনারি। তো যেহেতু প্রিলিমিনারি আপনি সিলেবাস নাই, তো আমরা প্রিলিমিনারি সিলেবাসটা বের করবো। তার আগে আমরা এখন দেখি এই যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে, তার মানে আপনাকে কতগুলো স্টেজ যাইতে হবে জানেন? খুব হার্ড। বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ হয়ে গেছে, আপনি এখন আবেদন করবেন, এগুলা সবগুলো আপনি সুন্দর করে এক সেট খুব সুন্দর করে আপনার কাছে সংরক্ষণ করবেন। এরপরে কি হবে যে আপনাকে এমসিকিউ পরীক্ষার জন্য আপনার ইয়ে রুটিন দিবে, আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন। এমসিকিউ পরীক্ষা পরে আপনি লিখিত পরীক্ষা দিবেন, আপনি যদি কোয়ালিফাই করেন, তারপর আপনাকে ভাইভাই ডাকা হবে। ভাইবার বিষয়গুলো আরো আমরা আলোচনা করব পরবর্তীতে। এরপরে মেধা তালিকা প্রকাশ করা হবে, এরপরে দেখেন যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, জয়নিং লেটার আসবে, তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে। সবকিছু করার পরে আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মানে বিশাল একটা, তার মানে এই গুরুত্বপূর্ণ কাজে আপনাকে সেইভাবেই লেগে থাকতে হবে, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে যে কোনটা পর কোনটা হচ্ছে, আপনি কি টেকনিক অবলম্বন করছেন, কি তথ্য কোথায় দিচ্ছেন, সবই গুরুত্বপূর্ণ।
কোনো তথ্য ভুল দিলে আপনি যে কোনো সময় শাস্তির মুখে পড়তে পারেন। তো পরীক্ষা তো তিন ধরনের হয়, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে ভাইভা। আমরা তো দেখলাম অলরেডি এমসিকিউ সিলেবাসটা এখানে দেওয়া নাই, আমরা সিলেবাসটা বের করবো। তো যারাই আপনার যেভাবে পড়াশোনা শুরু করেন না কেন, খেয়াল রাখবেন যে আপনারা বিগত সালের প্রশ্নপত্র অ্যানালাইসিস করতেছেন, দেখতেছেন। এখন আপনার মনে হতে পারে যে না, কেউ একজন আমাকে যদি বলে দেয় যে এই এই বিষয়গুলো পড়ো, তাহলে তুমি ভালো করবে। আরেকজন বিগত সালে দুই তিনটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলো যে তার এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, তাহলে এগুলো সে একটু, তাকে গুরুত্ব সহকারে পড়া উচিত। এই দুইজনের মধ্যে অবশ্যই যে অ্যানালাইসিস করছে সে এগিয়ে থাকবে, কারণ সে চেষ্টা করছে যে অ্যানালাইসিস করে কিভাবে শর্টকাট করা যায়। তার মানে সে যেহেতু এখানে চেষ্টা করছে, দ্যাটস মিন তার ভিতরে এই পরীক্ষার পড়ার সময় কিভাবে আরো সহজে পড়াশোনা শুরু করা যায়, বা সিলেবাসটা কিভাবে শর্ট করা যায়, রিভিশনটা কিভাবে শর্ট করা যায়, কিভাবে এই এক সপ্তাহ আগে সবকিছু কমপ্লিট করা যায়, হ্যাঁ, ব্যাকরণটা 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিভাবে কাভার করা যায়, এই টেকনিকগুলো সে তখন খুঁজে বের করে তার মাথার ভিতরে কাজ করে। কিন্তু যে বলে দিছে সে তার ভিতরে কিন্তু আর এই জিনিসগুলো আসবে না। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলেই আপনি জানতে পারবেন যে কোথা থেকে বেশি প্রশ্ন আসে। দেখবেন যে প্রশ্নের ধরন কি হয়, হ্যাঁ, কঠিন বা সহজ কোনগুলা বারবার আসে, আপনি কোনগুলা গুরুত্ব দিবেন, পরীক্ষার সময় ব্যবস্থাপনা কি হবে, আপনি কিভাবে উত্তর করবেন, কোন প্রশ্নগুলো বাদ দিবেন। আপনি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করেন, তাহলে এই তথ্যগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আপনাকে বিগত সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করার মতো সক্ষমতা আপনার থাকতে হবে। এরপরে আপনি সিলেবাস ঠিক করেন। তাহলে সিলেবাস একটা পিএসসি দিয়ে দিছে, আর একটা হচ্ছে পূর্বপত্র প্রশ্নপত্র বিশ্লেষণ করে আপনি ঠিক করলেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সবকিছু মিলে আপনি আপনার অগ্রাধিকার, ফার্স্ট প্রায়োরিটি, যেগুলা মিস করলে আহ, বলে না একটা মিস হইলে সব মিস হয়ে যাবে, এরকম একটা বিষয়। সহজ জিনিসটা ভুল করলে আপনি বিপদে পড়বেন, সেটা প্রায়োরিটি লিস্টে আগে রেখে আস্তে আস্তে আপনি সিকোয়েন্স করবেন। এরপরে আপনি যে কোনো একটা বই, প্রশ্ন ব্যাংক, এই যে সিলেবাসটা তৈরি করলেন সেই অনুযায়ী সাজাবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনি যদি একবার এই কাজটা করে ফেলেন আপনি সব পরীক্ষা ঠিক। আচ্ছা, তো আপনি এই যে কোথা থেকে তথ্য নেবেন, মূলত টেক্সট বুক, একটা হচ্ছে আপনি নিজেই বিগত সালের প্রশ্নগুলো পড়ে একটা প্রশ্ন ব্যাংক তৈরি করবেন, পূর্বের প্রশ্ন বিশ্লেষণ করবেন, আপনি অনলাইন থেকে কিছু রিসোর্স নিতে পারেন, বা কোনো কোচিং সেন্টার বা কোনো টিউটর বা কোনো বড় ভাই বা নিজে নিজে পড়াশোনা শুরু করতে পারেন। তা আমরা উত্তর দেওয়ার সময় এখানে আমরা সংক্ষেপে আলোচনা করি, যেহেতু আমরা অনেকগুলো বিষয় আলোচনা করবো। সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে প্রশ্নপত্র আলাদা, উত্তরপত্র আলাদা। তার মানে উত্তরপত্রে প্রশ্ন লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, উত্তরপত্রে উত্তরটা লিখলেই হবে শুধু। এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা দেখবেন। তারপর হচ্ছে বুলেট পয়েন্ট আকারে যদি লিখতে পারেন আপনি রচনামূলক প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে আপনি বেশি নাম্বার ক্যারি করতে পারবেন। তো এত কিছু করার পরে দেখবেন যে ধাপে ধাপে আপনি প্রস্তুতি নিচ্ছেন, দৈনিক রিভিশন দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, বিগত সালের প্রশ্নপত্র আবার যাচাই করছেন, শেষে রিভিশন দিচ্ছেন, তাহলে আপনার কি হবে, এক সময় এই প্রস্তুতি কমপ্লিট হবে। এইভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন, এরপরে আপনি আপনার ইচ্ছা মতো চাকরি চেঞ্জ করতে পারবেন। এখানে জুনিয়র ইনস্ট্রাক্টর জয়েন করলেন, ভালো লাগছে না, আপনি ইস্তা করতে চলে গেলেন। এখানে ভালো লাগছে না, আপনি রাজুকে চলে গেলেন। কারণ আপনি, আপনার কাছে গুছানো একটা বিষয় আছে। তো আমরা বিগত সালের একটা প্রশ্ন একটু চোখ বুলাই, তারপরে আমরা সিলেবাসটাতে যাবো আর কি। অনেকে হয়তো বা আমরা অ্যানালাইসিস করে অনেক কিছু বের করতে চাবেন আপনারা, এখান থেকে আপনারা এটা করতে পারেন। এটা হচ্ছে টিটিসি
সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা যখন প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তখন কাটমার্ক 55 পিএসসি তে। এটা যদি আপনি তুলতে পারেন আপনার আর উচ্চ করার দরকার নাই। কে কি বললো ওটা শোনার দরকার নেই। এখানে দেখেন যে এই 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 পরীক্ষাটা যেটা হয়েছিল, যেটা হচ্ছে আপনার টিটিসি, এখানে দেখেন যে এটাতে যারা আর্কিটেকচার ছিল তারাও পরীক্ষা দিয়েছে। আমার দেওয়ারও এটা সৌভাগ্য হয়েছিল, দেখবেন যে আপনার ইলেকট্রিক্যালের কোশ্চেন দিয়ে দিয়েছে, বা ইলেকট্রিক্যাল না মেকানিক্যালের। হ্যাঁ, এই পরীক্ষায় আমি মাত্র আহ, কয়টা আনসার করছিলাম, 48টার মতো কারেক্ট করছিলাম। তাতে এটাতে আমার আসছিল সম্ভবত 45এই ঠিক আছে আর কি, যতদূর ধারণা আমার। আপনি যখন এখানে দেখবেন যে মোটা দাগে আমরা ঠিক করি, যখন আপনি প্রশ্ন অ্যানালাইসিস করবেন কিভাবে করবেন, তাহলে ইংলিশে দেখেন এখানে, না এটা তো বাংলা প্রশ্ন, এই যে মুক্তিযুদ্ধ থেকে যে বিষয়টা আসছে আমাদের, তাহলে একটা আমাদের বাংলাদেশ বিষয়াবলী থেকে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে। এই যে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা প্রশ্ন আসবে, মানে আসছে বিগত সালে আসছে দেখে আমরা just সেখানে সেগুলো আসলে যাচাই করি আর কি। রচনার শিল্প মানে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসছে। প্রিভিয়াস সিলেবাস যেহেতু দেওয়া নাই, আপনি তাহলে কোনগুলোকে বেশি পড়বেন, আমরা যদিও আমাদের কোর্সে সেগুলোই পড়াবো, আপনি নিজে পড়লে আপনি এগুলো কাজে দিবে আর কি। অনেক সময় আপনি প্রশ্নপত্র দেখে আপনি জাস্টিফাই করবেন যে হ্যাঁ এগুলো গুরুত্ব দেওয়া উচিত আমার। যেমন এই যে সাহিত্যের আধুনিক যুগ, এই যে দেখেন এগুলো হচ্ছে মিনিং, ইংলিশের থেকে আসছে। তারপর হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলী, এটা লাল সালু, এটা হচ্ছে দেখেন সাহিত্য থেকে আসছে, এটা ইংলিশ থেকে আসছে। এই যে সাহিত্য, এটা হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাহিত্য থেকে আসছে বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান। তারপরে দেখেন এই যে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী। একটা প্রশ্ন জাস্ট খালি আমরা একটু দেখবো, এরপরে আরো কোশ্চেন আছে এগুলো আমরা দিয়ে দিব না পরে। ইংলিশে রাইট ফর্ম ও ভাব, যেটা আমরা সিলেবাসে দেখলাম রিটেনে, সেখান থেকেই কাভার হয়ে যাবে এটা অনেকটা। এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাহিত্য, আবার রবীন্দ্রনাথ থেকে আবার একটা আসছে। এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়। এরকম করে যদি দেখি আমরা, যেহেতু অনেক বড় হয়ে যাবে, এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো। দেখবেন এখানে এই যে সাহিত্য থেকে আসছে, বাংলা ব্যাকরণ থেকে আসছে, তো স্বরধ্বনি কয়টি, হ্যাঁ, সন্ধি কথা আলোচনা করা হয়। বাংলা সাহিত্যের সব সার্থক মহাকাব্য কোনটি, এটা তো সাহিত্য থেকে আসছে। হুম, নীলময়ূরের যৌবন, এটা কার লেখা। হুম, তার মানে এই যে পুরা কোশ্চিনটা যেটা আমরা দেখলাম, বাংলা ব্যাকরণ থেকে কথা কথা থেকে প্রশ্ন আসে, যে সূর্য সমার্থক শব্দ থেকে আসে। তারপর হচ্ছে বাক্যের গুণাবলী এখান থেকেও আসছে। হ্যাঁ, ভাষার ক্ষুদ্রত ভাষা, এটা একটা অধ্যায় আছে নবম দশম শ্রেণী বইয়ে। ব্যাস। তো যাই হোক, এ থেকে আরো একটা কোশ্চেন আছে, এগুলো দিয়ে দিবনে, পরে আপনারা এইভাবে বিশ্লেষণ করেন যে কোথা থেকে আসে প্রশ্নগুলো। তো এখন আমরা একটু, যেহেতু অনেক সময় লাগবে এগুলো বিশ্লেষণ করতে, আমরা অথবা দিয়ে দিব গ্রুপে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা মূল পয়েন্টে আছে যেটা আপনারা বিশ্লেষণ করতে পারবেন। তার মানে এমসিকিউ আমরা সিলেবাস পেলাম বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, ইংরেজি গ্রামার। ইংরেজি থেকে দেখবেন যে লিটারেচার থেকে একটা দুইটা প্রশ্ন আসে, আপনি যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন, আপনার যদি এরকম ইংলিশ লিটারেচার পড়া অভ্যাস হয়ে থাকে, তাহলে আপনি এমনিতে পারবেন। না হলে আপনি দেখবেন যে এই একটা দুইটার জন্য স্কিপ করা যায় কিনা।
কারণ আপনার তো স্কিপ করার সুযোগ আছে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী, আর হচ্ছে ডিপার্টমেন্ট। এখন আমরা বাংলা সাহিত্যের জন্য আপনি তাহলে কি পড়বেন? আমরা বই এখানে বলে দেবো, আপনার কাছে যদি একটা বই থাকে তাহলে আপনার ওইটাই হবে, নাহলে আপনি এগুলো বই আপনার সংগ্রহে রাখতে পারেন। একটা হচ্ছে লাল নীল দীপাবলি, একটা হুমায়ুন আজাদের একটা বই। এই বইটা বাংলা সাহিত্যের একটা ছোট্ট একটা কয়েক পৃষ্ঠার একটা বই। একবার যদি পড়েন এবং যদি দাগায় রাখেন, খুব মজা হবে। বাংলা সাহিত্যের একসাথে কিভাবে এতগুলা কবি, এতগুলো সাহিত্য, এতগুলো উপন্যাসকে একসাথে কিভাবে লিখছে, খুব ছোট্ট একটা বই। সাহিত্যে যদি অনেক প্রশ্ন থাকে, এটা যদি আপনি পড়েন 2-3 বার, দেখবেন যে আপনি অনেক কিছু মনে থাকবে। এই জসীমউদ্দিন অনেক কিছু পড়বেন তো, অনেক কিছু বই থেকে। এটা পড়লে আপনার কিছুটা সহজ হবে। এছাড়া আপনি জজ অথবা MP3 যে কোনো একটা বই, বা অন্য কোনো লেখকের রাইটারের বই একটা হলেই হবে। চাকরি পাওয়ার জন্য বইটা আপনার থাকবে। আপনি ওই বই থেকে কোন টপিকটা করছেন, ওই সম্পর্কে আপনার কি ধারণা আছে, ওইটা আদৌ কি আপনার প্রয়োজন আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বই একটা ফ্যাক্টর না। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, 3 জায়গা থেকেই প্রশ্ন আসে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রাচীন যুগের আপনি সেখান থেকে চর্চাপদ পড়বেন, শ্রীকৃষ্ণ পড়বেন, মধ্যযুগের কিছু পড়বেন, এবং আধুনিক যুগের ম্যাক্সিমাম 3 থেকে 4টা, কোনো সময় 6টাও আধুনিক যুগ থেকে আসে। তার মানে বাংলা সাহিত্য থেকে আপনাকে এই 2টা বই যদি কিনেন, বা আপনার কাছে থাকে, তো কেনার দরকার নাই, এবং আপনি এখান থেকে পড়বেন। আর ব্যাকরণের যে অংশটা আছে, নবম দশম শ্রেণী বইটা যদি আপনার কাছে থাকে, তাহলে ব্যাকরণের আর কোনো বই আপনার প্রয়োজন নাই। তো এখান থেকে সিলেবাস অনুযায়ী বা বিভিন্ন সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, যে প্রথমে যে ভাষা থাকে, যে ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে, কোনটা প্রাকৃত থেকে, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে 2-1টা প্রশ্ন প্রত্যেকবারই আসে। ব্যাকরণের আলোচ্য বিষয়, এটাও পরীক্ষায় বারবার আসে। এই ধ্বনি তত্ত্ব থেকে আসে, ধ্বনির পরিবর্তন থেকে আসে, নত্যবিধান সত্যবিধান থেকে সাধারণত রিটেনে আসে, এখানে কম আসে আর কি। সন্ধি আসে। পুরুষ এবং স্ত্রীর শব্দ, এটা রেয়ার, মাঝে মাঝে আসে। বিরক্তি, এটাও মাঝে মাঝে আসে। সংখ্যাবাচক শব্দ, এটা মাঝে মাঝে আসে। বচন, এই সমাস আসে। উপসর্গ সিলেবাসে, মানে প্রায় পরীক্ষায় আসে দেখি আমি। শব্দের শ্রেণী বিভাগ থেকেও আসে। জ্যোতিচিহ্ন আসে। কারক, এক কথায় প্রকাশ, বাক্য প্রকরণ, সমার্থক শব্দ থেকে বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, বাগধারা এবং বানান, এগুলা থেকে প্রায় প্রতিবারই পরীক্ষা আসে। এখানে দেখবেন যে আপনার রিটেনের সাথে অনেক কিছু মিল আছে। একটা পড়লে রিটেনে সেটা হয়ে যাবে। তার মানে আপনি যখন একটা দেখবেন যে ওভার, মানে ক্রস করতেছে একই জিনিস, তখন আপনি এমন ভাবে নেবেন যে 2টার জন্য যাতে হয়ে যায় আপনার প্রিপারেশনটা। আর রিটেনের ক্ষেত্রে দেখবেন যে রচনা 15 মার্ক। এখন এই রচনা আপনাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে, যদি আপনার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে। দেখবেন যে এইখানে কিছু টেকনিক্যাল এলিমেন্ট আছে রচনা লেখার ক্ষেত্রে। একটা সিম্পল উদাহরণ দেই, যে আপনি বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে লিখতে গেছেন। আমরা তো বলতে পারবো যে হ্যাঁ, আমাদের দেশে এখন 18 কোটি জনসংখ্যা আছে। জনসংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ার কারণে এই বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। আবার আমাদের এটাকে দক্ষ করতে পারলে এটা আবার অর্থনীতিতে অবদান রাখতে পারবে, এভাবে লিখে না। আর একজন বলছে যে এরকম পরিসংখ্যান বড় অনুযায়ী 2018 সালে সরকার কর্তৃক ঘোষিত জনসংখ্যা হচ্ছে 18 কোটি। দেখেন, একই জিনিস একজন শুধুমাত্র বললো জনসংখ্যা বেশি, অনেক, 18 কোটি এরকম, আরেকজন বলতেছে, একটা রেফারেন্স দিচ্ছে। এখন এই রেফারেন্সটা আপনি কখন লিখবেন? আমরা তো সাধারণত যখন লিখি তখন তো প্যারা প্যারা করে লিখি, তাই না? যে ভূমিকা আকার একটা লিখি, তারপর একটা প্যারা 2টা লাইন ফাঁকা দিয়ে তারপর আরেকটা লিখি, এরকম লিখি না? তার মানে আপনি যখন কোনো বিষয়ে লেখা শুরু করবেন, আপনাকে টেকনিক্যালি দেখতে হবে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন, ডেটা দিচ্ছেন, সেটা যাতে এটা শুরুতে থাকে। কারণ যে খাতা কাটবে সে কিন্তু এই এই জায়গাগুলোতেই সাধারণত চোখ বুলায়, যে আপনি কোন রেফারেন্সটা দিচ্ছেন। তো আপনি এরকম যখন দেখবেন যে অর্থনৈতিক সম্পর্কে আপনার একটা ধারণা আছে, অর্থনৈতিক কিছু কিছু আপনার রেফারেন্স আছে, যারা অর্থনৈতিক ডেটা দেয় তাদের সম্পর্কে ডেটা আছে, আপনি তখন
বা জনসংখ্যা সম্পর্কে ডেটা লিখবেন। আপনি যখন এই শুরুতে এরকম 6-7টা রেফারেন্স দিয়ে আপনি কথাগুলো বর্ণনা করবেন এবং এরকম 3-4 পৃষ্ঠা লিখবেন, আর যে জেনারেল শুধুমাত্র আমরা যে কথা বলতে পারি সে অনুযায়ী লিখবে, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। তার মানে আপনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, বাংলাদেশের প্রযুক্তিগত অবস্থা, তারপর হচ্ছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা সামগ্রিক যে বিষয়গুলো আছে, এই 3টা বিষয়ের উপরে, একটা হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং জনসংখ্যা, এবং এই স্বাধীনতা, বা এই এই 4টা বিষয়ের উপরে যদি আপনার কিছু ডেটা, কিছু রেফারেন্স থাকে, তার মানে আপনি এই রচনাটা লিখতে পারেন। রচনা যেটাই আসুক না কেন। তার মানে এটা আলাদা করে পড়ার আর কিছু নাই আপনার। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি পেপার পড়লেন, পেপার থেকে দেখবেন যে এই ধরনের আর্টিকেল আছে কিনা অর্থনৈতিক রিলেটেড, সেখানে কোন সূত্র বরাদ দিয়ে সে আর্টিকেলটাকে বর্ণনা করছে, আপনি ওই সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করুন। সংস্থাগুলা কে কে রিপোর্ট দেয়, পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট দেয়, আরো অন্যান্য টিসিবি, আরো অন্যান্য সংস্থা আছে যারা এগুলো রিপোর্ট দেয়। আপনি 2-3 বার করে, যদি এক সপ্তাহ 1 মাস এগুলো খেয়াল করে পড়েন, দেখবেন যে ওই ঘুরে ঘাড়ে 4-5টা সংস্থা মাথায় আসতেছে, আপনার ওগুলো এমনিতে মাথায় আছে। তার মানে আপনি, সবাই তো পরীক্ষা দিবে, তার মানে আপনি এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 3-4 পৃষ্ঠা লেখার মতো ক্যাপাসিটি অর্জন করবেন। এবং এই প্রত্যেকটা প্যারা শুরু করার আগে আপনার একটা রেফারেন্স থাকবে, যেটা শক্তিশালী রেফারেন্স এবং যেটার একটা বৈধ সংস্থা, যেটা সবাই জানে, পরীক্ষক থেকে সবাই জানে, আপনি সেটা উল্লেখ করে লেখা শুরু করবেন। তার মানে আপনি এখান থেকে 12 মার্কস ক্যারি করতে পারেন। সর্বোচ্চ 12 মার্কস থেকে 11 মার্কস ক্যারি করা সম্ভব। বিগ অপরচুনিটি, এটা অনেকেই মিস করে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি রচনাটা গেল আমাদের, না? এখন আপনি এই যে চিঠি লিখতেছেন, এক্ষেত্রে আপনাকে তাহলে এই চিঠিটা আপনি যে পরীক্ষা খাতায় লিখবেন, এখন কি 2 পৃষ্ঠা লিখলে কি বেশি মার্ক পাবেন, নাকি 1 পৃষ্ঠার মধ্যে লিখলে একই মার্ক পাবেন? 1 পৃষ্ঠায় যদি আপনি একটা চিঠি লেখেন, সেক্ষেত্রে বডি গুলা ঠিক ঠিক থাকার জন্য আপনাকে আগে থেকেই একটা প্রিপারেশন থাকতে হবে। তার মানে 1 পৃষ্ঠা লিখলে যা মার্কস পাবেন, 2 পৃষ্ঠা লিখলে তা মার্কস পাবেন। 2 পৃষ্ঠা লিখলে আরো কম পেতে পারে, কারণ আপনার টাইম ম্যানেজমেন্ট হবে না। তাহলে আপনি কোন চিঠিটা উত্তর করবেন, কিভাবে উত্তর করবেন, আগে থেকে আপনার একটা ধারণা থাকা লাগবে, যাতে এই বডির কোনো পার্ট, কোনো অংশ আপনার বাদ না যায়। তার মানে আপনি ফুল মার্কসটাই পাবেন সেখানে। অনেকে 2 পৃষ্ঠা লিখতে চাবে সারমর্ম সারাংশ। বিষয়টা মজার যে বিষয়টা হচ্ছে এটা, দেখবেন যে খাতাটা তো ভালো বড় থাকে, লিখতে চাই দেখবেন যে 4 ভাগের 1 ভাগ, 1 ভাগের মধ্যে লেখা শেষ হয়ে যায়। তা অনেকে আবার মনে করে দিতে 5 মার্ক আছে, 1 পৃষ্ঠা না লিখলে কেমন দেখায়। এটা তো 5 মার্ক আছে, বা হাফ পৃষ্ঠা অন্তত লিখি আর কি। দেখবেন যে যারা এই কাজটা করবে তারা আরো মার্কস কম পাবে, মানে তার এটা অদক্ষতা বিষয়। সারমর্ম সারাংশ সবসময় 5 লাইনের মধ্যে ম্যাক্সিমাম শেষ করতে হবে। এটার কিছু টেকনিক আছে যে আপনি আসলে পথ শুরুতে এবং শেষে কোন 2টা বিষয়কে প্রাধান্য দিবেন, মাঝখানে কোনো একটা ঘটনার সাথে, বাস্তবিক কোনো একটা বিষয়ের সাথে আপনি সেটাকে তুলনা করবেন। অনুবাদের বিষয়ে খেয়াল রাখবেন, অনুবাদে একটা ঘটনা থাকে, সবসময় খেয়াল রাখবেন। অনুবাদটা একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা গল্পকে কেন্দ্র করে। তাহলে আপনি যদি গল্প বানাইতে পারেন, তাহলে অনেক ওয়ার্ড দেখবেন যে আপনি ওই ইংলিশটা বুঝতেছেন না অনেক সময়, হ্যাঁ, কিন্তু দেখবেন যে যখন আপনি ওটা ঘটনা আকারে বলবেন, দেখবেন যে ওটার অর্থ সেখানে চলে আসবে word এ। তো এটা আপনারা খেয়াল করতে পারেন, এটাও কিছু টেকনিক আছে। আর ব্যাকরণের থেকে 10 মার্ক থাকবে, যে এক কথার প্রকাশ, তারপর হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, শুদ্ধ বানান, বাক্য শুদ্ধিকরণ। তার মানে আপনি রিটেনে যে প্রশ্নগুলো লিখবেন, আপনি শুরুতে কোনটা লিখবেন সেটা আপনার আগে থেকে ঠিক করা থাকবে, যে আপনি আগে ব্যাকরণের এই প্রশ্নটা লিখবেন, নাকি অনুবাদ লিখবেন, নাকি সারমর্ম লিখবেন, না চিঠি লিখবেন, না রচনা লিখবেন। যদি আপনি 48 মিনিট সময় পান হিসাব অনুযায়ী, আপনি ওই 4 ঘন্টা সময়কে যদি ভাগ দেন আপনার 200 মার্ক দিয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন 1 মার্কের জন্য কত পাচ্ছেন। তাহলে আপনার এই 40 মার্কের জন্য কত আসবে? 48 মার্ক।
সেই 48 মিনিটে আপনি রচনা 3 থেকে 4 পৃষ্ঠা লেখার টার্গেট অনুযায়ী আঁকাবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আপনি শুদ্ধ বানান লিখতেছেন, এখন অনেকে লিখবে 1 নং প্রশ্ন উত্তর, অনেকে লিখবে 1 নাম্বার উত্তর লিখবে, অনেকে লিখবে 1 নাম্বার উত্তর, অনেকে আবার এরকম ডাবল লাইন টানবে, এখানে টানবে। আবার অনেকে আবার ভুল বানানটা লিখবে আগে, তারপর এই পাশে টান দিয়ে আবার শুদ্ধটা লিখবে। এক কথায় প্রকাশ লেখার সময় আবার সে ওই যে পুরোটা লিখবে, লিখে এটা এক কথায় প্রকাশটা লিখবে। তাহলে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র শুদ্ধটা লিখবেন, এটা উত্তরপত্র, উত্তরপত্রে উত্তর লেখাই যথেষ্ট। মানে উত্তরপত্রের নাম হলো কিভাবে তাহলে? আর এটা সময় নষ্ট করে কি বেশি মার্ক পাবেন, নাকি এটা লিখলে আপনি একই মার্ক পাবেন? তার মানে আপনাকে একটু চিন্তা করতে হবে। এখন আপনি এই প্রশ্নটা যেটা থাকলো প্রশ্নটা লিখবেন, এক কথায় শুধু যেটুকু আসলো শুধু সেটুকুই লিখবেন, যে আকাশে উড়ে যে উড়ে লিখবেন, নাকি শুধুমাত্র খেচর লিখবেন। এটা তাহলে মানে উত্তরপত্রে শুধু উত্তর লিখলেই হবে যদি আপনি সিকোয়েন্সে লেখেন। তো এসব চিন্তা করে আপনি ওই যে আগে ব্যাকরণ লিখবেন, তারপর হচ্ছে অনুবাদ সারমর্মত পত্র লিখে তারপর রচনা লিখতে যাবেন, একটা সিকোয়েন্স আপনার মতো করে ঠিক করে নেবেন আর কি, যেটা বেটার ওয়ে হয় আর কি উত্তর করার জন্য। এটা সবকিছু কিন্তু আপনাকে নির্ভর করছে আপনি আগে থেকেই পরিকল্পনা করছেন কিনা। এই সূক্ষ্ম বিষয়গুলা আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখবে। আর দরকার চাকরি আপনার, সবার তো চাকরি হইলো কিনা সেটা আপনার দেখাশোনা না, সবার চাকরি পাবেও। এই জন্য যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে তাদেরও ক্যারিয়ার প্ল্যানিং করা দরকার। কারণ এখানে সবার সরকারি চাকরি হবে না, আপনার একটা আলাদা একটা প্ল্যানিং থাকতে হবে, আলাদা একটা বৈশিষ্ট্য। ধরুন বেসরকারি চাকরি আছে আর অন্যান্য চাকরি আছে। হ্যাঁ, তো আপনার যদি পরিকল্পনা হ্যাঁ আমার জন্য এটা, তাহলে আপনি এটার জন্য কি বন্দোবস্ত করলেন সেটা থাকা জরুরি। কারণ আপনি একটা চিন্তা ভাবনা করে আগাচ্ছেন যে আপনি এখানে 6 মাস, 1 বছর, 1.5 বছর টাইম দিবেন, তাহলে আপনার একটা সময় ইনভেস্ট হবে এখানে, তাহলে আপনাকে সেভাবেই গুছিয়ে আগাতে হবে। তাড়াহুড়া করে করে চাকরি পেয়ে যাবেন এটা আশা করি আসলে লাভ নেই। সামগ্রিকভাবে গুছিয়ে যখন আপনি আগাবেন তখন হয়তো আপনার পসিবিলিটি বেড়ে যাবে, কারণ পদসংখ্যা তো কম। আচ্ছা, তার মানে এই যে ব্যাকরণ থেকে যেগুলো থাকবে তার মানে বাক্য শুদ্ধিকরণ থাকবে। আমরা এই যে ব্যাকরণ থেকে 10 মার্কের যেটা দেখলাম আর কি, বাক্য সংশোধন, সমার্থক, বিপরীতার্থক, এক কথা প্রকাশ, বাগধারা, সন্ধি, সমাস, উপসর্গ, এবং ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন আছে। আপনাকে আমি বলছিলাম শুরুতে যে প্রশ্ন ব্যাংক তৈরি করতে হবে, কোশ্চিন ব্যাংক। এটা একটা উদাহরণ দিই যে আপনারা রিভিশন দেওয়ার সময় এটা কাজে লাগবে। সাপোজ এই যে ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন বারবার পরীক্ষা আসে, 10 মার্কের থাকে কিন্তু, আসবেই। তাহলে আমরা এই কোশ্চিন ব্যাংক আপনি কিভাবে তৈরি করবেন? সাপোজ আপনি ডিপার্টমেন্ট হিস্টোরি বা আর্কিটেকচার করতেছেন, আপনি এই কোশ্চিন ব্যাংক কিভাবে তৈরি করবেন? এই কোশ্চিন ব্যাংক তৈরি করলে আপনার রিভিশন দেওয়াটা কত সহজ হবে সেটা আপনি বুঝতে পারবেন। আমরা দেখি একটা, এই যে বাংলা ব্যাকরণ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, আমি এখানে ব্যাকরণ থেকে 10 মার্কের যেটা আসে এটা একটা আমি সাজাইছি, যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন মধ্যে পার্থক্য লিখুন, উদাহরণ সহ আলোচনা করুন। এখন এই যে আপনি তো সবকিছু পড়েছেন, তার আগে শুরুতে আপনার একটা প্রশ্ন ব্যাংক আছে, উত্তরগুলো আপনার হয়তো বইয়ে আছে বা আপনি খাতায় লিখে রাখছেন। হ্যাঁ, তার মানে আপনি যখন পড়ার সময় প্রশ্ন ব্যাংক তৈরি করলেন, আপনি দেখবেন যে আপনি যখন রিভিশন দিবেন, যে আপনি এটা স্বরবর্ণ আছে, স্বরবর্ণ নিজে নিজে করতে পারে, ব্যঞ্জন আছে পেয়ে গেলেন, তার মানে এটা কি আর পড়ার দরকার আছে? কয়েক সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড হইলো, পড়ারই দরকার নেই। হ্যাঁ, তাহলে বাংলা একাডেমির প্রমিত বাংলা মানে আপনার ভুলে যাচ্ছে এটা। আপনি একটা স্টার দিয়ে রাখেন যে পরীক্ষার 1 মাস আগে যদি পড়েন তাহলে এই প্রশ্নটা আপনি পড়বেন। তারপর শব্দ এবং পদের মধ্যে পারেন, এটা তো দরকার নেই দেখানো। তার বাংলা ভাষায় বিদেশি শব্দ ব্যবহার 5টি। আপনি পরীক্ষা বারবার আসছে ভুলে যাচ্ছেন খালি, হ্যাঁ, 30টা দিয়ে রাখেন। পরীক্ষার আগের দিন যদি রিভাইজ দিতে যান, আপনি তো এটা এই এই যে 35টা, এখানে 33টা আসছে, এটা আপনি 10-20 মিনিটের মধ্যে পড়ে শেষ করবেন, কারণ আপনার তো সময় লাগতেছে না। অক্ষর কাকে বলে আপনি বলতেছেন যে অক্ষর কাকে বলে, এটা যুক্ত হলে এরকম হয়, এটা 5 প্রকার, এরকম আপনি 2 প্রকারে এটা আপনি পেরে গেলেন।
এটা কি আর পড়ার দরকার আছে, বই উঠানোর দরকার আছে? এখানে দরকার নাই তো, কারণ আপনি তো একবার পড়ছেন। যদি আপনি ঠেকে যান তাহলে আপনি দেখে নেন যে এটা কি কারেকশন, কি আছে, বা ভাষা ও ব্যাকরণের মধ্যে পার্থক্য আপনি নিজে নিজে বলতে পারতেছেন, তাহলে পড়ার দরকার নাই। তার মানে এরকম করে আপনি 25টা প্রশ্নের মধ্যে আপনি দাগালেন যে 10টা প্রশ্ন আপনি বারবার ভুলে যাচ্ছেন। তার মানে এখান থেকে আপনি এই 10টা প্রশ্ন সেকেন্ড টাইম থার্ড টাইম যখন পড়বেন, তখন এই 10টা প্রশ্ন শুধু পড়ে যাবেন। মানে কি আমি কি কোনো সিলেবাস বাদ দিলাম? এখানে কোনো কিছু বাদ দিই। যে জিনিসটা আমার একবার দেখায় হয়ে যাচ্ছে, আমার মাথায় আছে, সেটা আমি সেকেন্ড টাইম পড়তেছি না। কেননা ঠিক সেরকম ভাবে এমসিকিউ যখন আপনি পড়বেন, বাংলাদেশের রাজধানী ঢাকা, এগুলো তো সবই তো বইয়ে আছে, তাই না? আপনি একবার পড়ার পরে ঠিক করে ফেলবেন যে সেকেন্ড টাইম কোনগুলো আর পড়বেনই না। থার্ড টাইম যখন আপনি পড়বেন সেক্ষেত্রে সেকেন্ড টাইম পড়ার সময় আপনি ঠিক করে ফেলবেন যে ফাইনাল যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে আপনি শুধু কোনটা কোনটা পড়ে যাবেন। মনে করেন 500 আছে এমসিকিউ, আপনি প্রথম যখন পড়বেন তখনই আপনি আইডিয়া করবেন যে আপনি এখান থেকে 200 পড়লেই আপনার হয়ে যাচ্ছে। 300 প্রশ্ন বোধ হয় আপনার জানা আছে, তাহলে ওই 300 প্রশ্ন সেকেন্ডে আপনি দেখবেনও না। এরপরে দেখবেন যে 200-র মধ্যে কোনটা কনফিউজ তৈরি করে, কোনটা বারবার পরীক্ষা আসছে, সেটাকে একটু আইডেন্টিফাই চেষ্টা করে 50টা বা 70টাতে নিয়ে আসবে, যেটা আপনি ফাইনালের জন্য করবেন। তো এরকম কিছু টেকনিক আপনাকে অবশ্যই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খাটাইতে হবে। তো এই যে আপনি যখন রিভিশন দিবেন, তার মানে আপনি এই দুইটা বই, জব সলিউশন প্রফেসরের এমসিকিউ, নন কেরার জব সলিউশন প্রফেসরের রিটেন, এই দুটা বই থাকলেই হবে। তাহলে আমি খুব কম সংখ্যক বইয়ের কথাই মনে বললাম। ব্যাকরণের জন্য একটা, সাহিত্যের জন্য একটা বলছি, ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণী, আর হচ্ছে আপনার এই দুইটা বই থাকলে এগুলা রিভিশন দেওয়ার জন্য আপনি টপিক অনুযায়ী পড়বেন, আর এখানে এসে অবসর সময় রিভিশন দিবেন। সব সময় খেয়াল রাখবেন 25% আপনি নতুন পড়া পড়বেন ডেইলি, যদি পড়তে বসেন 75% পড়বেন আগের পড়া। যেহেতু আপনার টপিকস গুলা নির্দিষ্ট হয়ে গেছে, সবসময় চেষ্টা করবেন যে আপনি সিলেবাস কভার করার জন্য সবগুলা টপিকসই আপনাকে পড়তে হবে। তো আপনি দিনের শুরুতে চেষ্টা করবেন নতুন কোনো কিছু পড়ার থাকলে পড়ে নেবেন। মনে করেন আপনি 10 ঘন্টা পড়াশোনা করেন, 10 আওয়ার আপনার নিজের মতো করে ভাগ করে নেবেন। সেক্ষেত্রে আপনি এই যে 75%, মানে ধরলাম 7.5 আওয়ার আপনি আগের পড়া পড়বেন। আগের পড়া মানে রিভিশন দেওয়ার বিষয়গুলো, যে আপনি আজকে গতকালকে ধরেন যে ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে পড়ছেন, এগুলা বিষয়ে বেশি করে পড়বেন। আর নতুন তার সাথে আপনি আজকে বানান করতেছেন, এই সময়টা এভাবে ডিফাইন করবেন যে আপনি নতুন নতুন টপিক কম পড়বেন। আগের টপিক যেগুলো আপনি রিভিশন আকারে বা আগে পড়ে গেছিলেন, যে একবার পড়ার পর সেকেন্ড টাইম আমি কিভাবে পড়বো, ওই জিনিসগুলো ঠিক করবেন। মানে আপনাকে রিভিশনের সময়টা বেশি রাখতে হবে, কারণ নতুন জিনিস পরীক্ষায় আসে না। ব্যতিক্রম একটা দুইটা কখনো উদাহরণ হতে পারে না, এবং একটা দুইটার জন্য আপনার চাকরি হবে এটা কোনো গ্যারান্টি না। ঠিক ইংলিশের ক্ষেত্রে সিলেবাস দেওয়া আছে, যেমন আমরা দেখলাম ওখানে যে কারেকশন, হ্যাঁ, প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ, তারপর নেরেশন, ভয়েস, এগুলো দেওয়া আছে। রিটেনের ক্ষেত্রে বাংলা যেরকম একটা কম্পিটিশন থাকবে, রচনা থাকবে, লেটার থাকবে, হ্যাঁ, ঠিক সেম জিনিস। তো আপনাকেও এখানে সেম পরিকল্পনা রাখতে হবে। তো যেহেতু বড় হয়ে যাবে এটা, এই জন্য এটা একটু শর্ট করে রাখছি। আমরা রিটেন নিয়ে আলোচনা করি। তো এটার জন্য এই যে মাস্টার এমডি জাহাঙ্গীর আলমের একটা বই থাকলেই হবে, অন্য কোনো বই পড়ার দরকার নেই। আপনি যদি দুই একটা আনকমন প্রশ্ন দেখে বই কিনতে যান, তার মানে হচ্ছে যে আপনি অনেক পিছিয়ে গেলেন। কারণ দুই একটা আনকমন পরীক্ষা যদি থাকেও থাকে, ওই দুই একটা আনকমন পরীক্ষা বাদ দিলেও আপনি চাকরি হবে। অতএব আপনি সময় নষ্ট করবেন কেন আপনার পিছনে? তার মানে কি কি বাদ দিবেন আপনি, সেটা একটা আপনার
ভালো একটা বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে, আপনার একটা সক্ষমতা থাকতে হবে যে হ্যাঁ এই টপিকটা তো দুই একবার আসছে, আবার মার আসে না মাঝে মাঝে, ওটা আমি একটু বাদ দিয়ে দিই, আমার কষ্ট সমস্যা হচ্ছে। আর একটা যদি বারবার আসতেছে আমি ভুলে যাচ্ছি, ওটা তাহলে আপনি বেশি করে করি, এটা সক্ষমতা থাকা লাগবে আপনার। সাধারণ জ্ঞান, এমসিকিউ, আমরা সিলেবাসটা দেখলাম। আর রিটেন, এমসিকিউ তো আমরা বললাম বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলো, এবং রিটেনের ক্ষেত্রেও সেম সিলেবাস একই, বাংলাদেশ আন্তর্জাতিক এবং বিজ্ঞান ভিত্তিক। বাংলাদেশে কয়েকটা পার্ট, নদী নালা থেকে শুরু করে সংবিধান, মুক্তিযোদ্ধা, এরকম 7-8টা আছে টপিক। এই টপিক ভিত্তিক করলে আপনি কমন পেয়ে যাবেন। আন্তর্জাতিক বিষয়গুলো, বিশ্ব সংস্থাগুলো আছে, বিভিন্ন ধরনের উপত্যকা আছে, দেশ রাজধানী আছে, এগুলা কিছু পড়লে হয়ে যাবে। বিজ্ঞান প্রযুক্তিরও কিছু নির্দিষ্ট টপিকস আছে, সিলেবাসটা আপনার পরবর্তী দেখে নেবেন। এটার জন্য আপনি কি বই কিনবেন? আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী একটা বই যদি কিনেন তাইলে হয়ে যাবে। বা MP3 যদি আপনার কাছে থেকে থাকে, বই কিনা লাগবে না। জর্জ যদি একটা বই থাকে তাহলে কিনা লাগবে না। বইটা ফ্যাক্টর না, আপনি ওখান থেকে কোন জিনিসটা পড়ছেন সেটা হচ্ছে ফ্যাক্টর। ওই বিষয়ে আপনার কতটা দক্ষতা আছে সেটা, যে কোনো একটা বই থাকলেই হবে। আমরা বই সাধারণত সাজেস্ট করি না, বই আপনার কাছে যা আছে তাই। যদিও আমরা বই লিখতেছি, আমরা প্রয়োজনে আমাদের পরবর্তী বছরে হয়তো বা নিজেদের বই দিতে চেষ্টা করি। তো এই হচ্ছে সিলেবাস কিভাবে নির্ধারণ করবেন MCQর জন্য। এখন আমরা দেখি ডিপার্টমেন্টের জন্য। আর্কিটেকচারের, আমরা আর্কিটেকচারের আলোচনা করতেছি আজকে, কারণ হয়তো পরবর্তীতে সিভিল এবং ইলেকট্রিক্যালের আলোচনা হবে। আপনারা দেখে যেতে পারেন যারা সিভিলের আছেন বা ইলেকট্রিক্যালের আছেন, তাদের জন্য কাজে লাগবে। আমরা তো আলাদা নতুন ব্যাচে এটা তো এখানে যেহেতু আপনার আর্কিটেকচারের সিলেবাস দেওয়া নাই, তবে BCS এর সিলেবাস দেওয়া আছে। যারা BCS দিবেন দেখেন যে তাদের জন্য কিন্তু সিলেবাস দেওয়া আছে। আর্কিটেকচারের এই ইনস্ট্রাক্টর যে ক্যাডার পোস্ট যেটা আছে, তাদের সিলেবাস নির্দিষ্ট, এবং কি এখানে 4-5টা কোশ্চিনও আছে আমার কাছে বিগত সালে যেটা হয়েছে। আপনারা দেখবেন যে সিলেবাস তো নিজ, এটাতে তো সমস্যা নাই। কিন্তু আমাদের যারা নন ক্যাডার পরীক্ষা দিই, তাদের সিলেবাস যেহেতু দেওয়া নাই, তাহলে সিলেবাসটা তো ঠিক করতে হবে। কোথা থেকে করবো? ধরো অনেক প্রশ্নের উত্তর এখানে জানতে, শর্টকাটে শুরু করি। এখানে যেমন আমার কিছু প্রশ্নপত্র আমি বিশ্লেষণ করছি, যেমন 2022 সালে আপনার স্থাপত্য অধিদপ্তরে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পদে যে পরীক্ষাটা হয়েছে, এটা। তারপর হচ্ছে 2024 সালে এই যে ড্রাফট রেলওয়েতে যেটা হলো আর কি, আপনারা প্রশ্নটা সবাই দেখছেন। তারপর হচ্ছে এই যে জুনিয়র ইনস্ট্রাক্টরে 2013 সালে পরীক্ষা হয়েছিল। এখানে দেখেন যে আপনার স্টোরি অফ আর্কিটেকচার থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ, ডিজাইন থেকে প্রশ্ন ছিল, স্টোরি অফ আর্কিটেকচার থেকে বেশি প্রশ্ন ছিল এখানে। তারপর হচ্ছে BNBC, এবং কি আপনার এই যে কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন থেকেও প্রশ্ন ছিল, ডিটেইলিং থেকে। আবার জুনিয়র ইনস্ট্রাক্টরের 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সে প্রশ্নটা আবার ইংলিশে হয়েছিল প্রশ্ন। সেখানে এই যে দেখেন প্যারাপেট মিলটেল কর্নিস কাকে বলে, এটা ছিল। এটা হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস, আমরা কিন্তু পড়ছি এই প্রশ্ন বইটা, সেখান থেকে প্রশ্ন হয় প্রফেশনাল প্র্যাকটিস। নবম দশম গ্রেডের জন্য দুটাই আছে। আর্টস এবং ভল্ট, এটাও আমাদের বই ছিল। আহসান মঞ্জিল, হিস্টোরি অফ আর্কিটেকচার থেকে প্রশ্ন আসছে। হেরিটেজ সম্পর্কে আসছিল এখানে, হিস্টোরি অফ আর্কিটেকচার থেকে। স্ট্রাকচারাল ডিজাইন থেকে প্রশ্ন আসছিল। ফাউন্ডেশন স্ট্রাকচার থেকে আসছিল। গেট হাউস, এটা হিস্টোরি অফ আর্কিটেকচার থেকে আসছে। তারপরে আপনারা যদি দেখেন যে সহকারী স্থপতি স্থাপত্য অধিদপ্তরের কিছু এখানে প্রশ্ন আছে, যে হিস্টোরি অফ আর্কিটেকচার আছে, ক্লাইমেট ডিজাইন থেকে আসছে। তারপরে এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী স্থপতি পদে, এখানে স্ট্রাকচার থেকে আসছে। দেখেন যে BNB ইমারত নির্মাণ বিধিমালা থেকে ম্যাথ আসছে। হুম। তারপর হচ্ছে
এই যে স্কুল ডিজাইন থেকে আসছে, তারপর হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস থেকে আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। উপসহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, এখানে ইমারত নির্মাণ বিধিমালা থেকে আসছে। হ্যাঁ, সিমেন্ট কংক্রিট কনস্ট্রাকশনের যে বিষয়টা সেখান থেকেও আসছে। স্টোরি অফ আর্কিটেকচার থেকে আসছে, এটা তো ইমারত নির্মাণ বিধিমালায় পাওয়া যাবে। এটা আইসোমেট্রিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা আছে আমাদের, সেখান থেকে প্রশ্ন আসছে। এটা ইলেকট্রিক্যাল থেকে ভুল করে দিয়ে দিচ্ছে আর কি। ইন্টেরিয়র ডিজাইন থেকে আসছে এবং কনস্ট্রাকশন প্রসেস থেকে আসছে। তো যাই হোক, এই যে কয়েকটা প্রশ্ন আছে আমার কাছে, প্রায় 8-10টা আছে, 10-12টা আছে। হুম, তিতাসের প্রশ্ন আছে, তারপর হচ্ছে তিতাসের 2টা প্রশ্ন আছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রশ্ন আছে, এছাড়াও জুনিয়র ইনস্ট্রাক্টরের আরেকটা প্রশ্ন আছে। হুম, তো সবকিছু মিলে যখন দেখি যে এখান থেকে যেগুলা টপিক কখনোই বাদ যায় না আর কি, পরীক্ষায় আপনাকে জানাই লাগবে এটা। সিলেবাসটা নির্ধারণ করতে হবে, আপনি পড়বেন, সিলেবাসটা নির্ধারণ করবেন কিভাবে। এটা সব ডিপার্টমেন্টের জন্য, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সবার জন্য। যে আপনি প্রায়োরিটি বেস কোনটাতে পড়বেন, যাতে সিলেবাস নির্দিষ্ট না থাকে। তাহলে হিস্টোরি বা আর্কিটেকচার থেকে প্রতিবারই প্রশ্ন আসে, ভার্নাকুলার আর্কিটেকচার, ক্লাইমেট ডিজাইন, এনভায়রনমেন্টাল ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, প্রফেশনাল প্র্যাকটিস, কনস্ট্রাকশন প্রসেস, ইমারত নির্মাণ বিধিমালা, বিএনবিসি, ইউনিভার্সাল অ্যাক্সেস, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন এবং ইন্টেরিয়র গ্রাফিক্স। এর সাথে আরো 2-1টা প্রশ্ন আছে, যেমন ল্যান্ডস্কেপ থেকে আসে মাঝে মাঝে। তাহলে আমরা আমাদের ডিপার্টমেন্ট যখন আমরা পড়াই, তখন আমাদের এই সিলেবাসটা আমরা সেই অনুযায়ী সাজাইছি। আমরা দেখেন যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, বিল্ডিং মেটেরিয়ালস, কনস্ট্রাকশন প্রসেস, ল্যান্ডস্কেপ ডিজাইন, প্রফেশনাল প্র্যাকটিস, ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ডিজাইন বাংলাদেশ কন্টেক্স, বিএনবিসি, ইমারত নির্মাণ বিধিমালা, সাস্টেনেবল আর্কিটেকচার, গ্রিন আর্কিটেকচার, অনেক প্রশ্ন আছে গ্রিন আর্কিটেকচার নিয়ে, প্রায় পরীক্ষায় দেখবেন যে ঠিক সে তাকে বলে ভার্নাকুলার এবং হিস্টোরি, সবগুলো মিলে আমরা একটা 30টা লেকচার নেই। এবং কি আমরা আমাদের লেকচার শিট এবং কি যে কিভাবে আপনি চিত্র অঙ্কন করবেন, সংসদ ভবনের প্ল্যান কিভাবে অঙ্কন করবেন, হ্যাঁ, কান্তজির মন্দিরের এলিভেশন কিভাবে আর্ট করবেন, আমরা ওই টেকনিক গুলা কিভাবে স্কেচ দিলে আপনার চিত্রটা সমৃদ্ধ হবে, সেটা নিয়েও আমরা ডিটেইল আলোচনা করি। যেহেতু এখানে বিসিএসটা আজকে আলোচনা না করি, কারণ 1-1.5 ঘন্টা বেশি হয়ে যাবে চাপ। যারা দরকার লাগে তারা দিয়ে দিবেন, এটা ওখান থেকে সিলেবাসটা নিয়ে নিতে পারবেন। তো এই আর্কিটেকচার ডিপার্টমেন্টে আমরা তাহলে নন ডিপার্টমেন্টের বই সম্পর্কে কিন্তু জেনে গেছি। আমি কিন্তু বইয়ের খুব সংখ্যক, কমই সংখ্যক বই বলছি। তাহলে আর্কিটেকচারের যে এত সব বিষয় আপনি কোন কোন বই থেকে পড়বেন? ঠিক আপনারা এরকম সিভিলের হলে বা ইলেকট্রিক্যাল হলে আপনারা আপনাদের মতো করে বই চুজ করে নেবেন। তা ইন্টেরিয়র ডিজাইন, এখানে আমি যেখান থেকে আসলে বইয়ের উত্তরগুলা যেখান থেকে খুঁজে বের করছি, সেগুলো রেফারেন্স গুলো বলুন। কম্পিউটার এডেড ড্রাফটিং, হিস্টোরি অফ আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, আরবান প্ল্যানিং, ওয়ার্কিং ড্রয়িং, পার্সপেক্টিভ, ইন্টেরিয়র ডিজাইন 2, ইন্টেরিয়র গ্রাফিক্স, ইন্টেরিয়র ডিজাইন 1, আর্কিটেকচারাল ডিজাইন 2, ইন্টেরিয়র ড্রয়িং, এয়ার কন্ডিশন অ্যাকুস্টিক, এআইডিটি, প্রফেশনাল প্র্যাকটিস, আর্কিটেকচারাল ডিজাইন, ল্যান্ডস্কেপ, কনস্ট্রাকশন প্রসেস, বিল্ডিং এন্ড ফেস মেটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আপনার বিএনবিসি, ইমারত নির্মাণ বিধিমালা। তো এই যে বিল কোড দেওয়া আছে, যে প্রভিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কোডও চেঞ্জ হয়েছে, তো ওতে এত সব বই যে আপনাকে সবগুলো পড়তে হবে না, আপনি দেখবেন টপিকস অনুযায়ী। যেহেতু আমরা একটা সিলেবাস বের করে ফেলছি, তার মানে ওই টপিকসটা আমি কোন যে কোনো বই থেকে পড়লে হবে। তো আমরা আমাদের লেকচার শিট যেভাবে করেছি, আপনাদের হয়তো বা বইগুলো আর দরকার হবে না যদি আমাদের কাছ থেকে আপনি সার্ভিসটা নেন আর কি। আচ্ছা, তো কিভাবে উত্তর করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। নন ডিপার্টমেন্টের প্রচুর, আপনি যখন উত্তর করবেন অনেক টেকনিক আছে। ডিপার্টমেন্ট যখন উত্তর করবেন তখন আপনি যে যে ইমারত নির্মাণ বা যে একটা সিঁড়ির বৈশিষ্ট্য লিখতে যাচ্ছেন, বৈশিষ্ট্য তো কথাই লিখতে পারেন, চিত্র দিয়ে লিখতে পারেন। তাহলে চিত্রগুলো আপনি আসলে কতটুকু দিবেন? আপনি এই উত্তর করার সময় কলম ইউজ করবেন নাকি পেন্সিল ইউজ করবেন? হ্যাঁ, কোনটা আসলে ব্যবহার করা উচিত? আমি একবার কলম ধরলাম, একবার পেন্সিল ধরলাম, একবার কলম ধরলাম, একবার পেন্সিল ধরলাম,
তাহলে কি টাইম নষ্ট হবে কিনা, হুম, তাহলে কি আমি কলম দিয়ে সবকিছু একটা আনার চেষ্টা করবো কিনা। অবশ্যই কলম ইউজ করা উচিত, পেন্সিল ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো আপনাকে তো কলম দিয়ে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? তো এখানে আমরা কিছু ক্লাসের কিভাবে চিত্র অঙ্কন করতে হয় এটা একটু দেখাইছি আর কি। আপনারা একটু দেখতে পারেন, নিজেদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো একটা প্রশ্নের সংজ্ঞা লিখতেছেন, আপনি একটু ছোট একটা স্কেচ দিবেন যাতে ওটার সাথে সংযুক্ত মানে সামঞ্জস্য থাকে। আপনি মনে করেন যে জাতীয় সংসদ ভবনের জিওমেট্রিক্যাল বিষয়গুলো নিয়ে কি করছেন, তাহলে জিওমেট্রিক্যাল বিষয়গুলো আপনাকে তাহলে কি এখন পুরো এলিভেশন আর্ট করতে হবে? জিওমেট্রিক্যাল মানে ওখানে তো অর্ধবৃত্ত আছে, ট্রায়াঙ্গেল আছে, তাহলে এই বিষয়গুলোকে আপনি সেখানে কিভাবে দিবেন যেটা আপনার ওই যে বৈশিষ্ট্য লিখছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তো এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে বইয়ে অনেক সময় ওভাবে থাকে না, যেমন ইমারত নির্মাণ বিধিমালা বইটা যদি আপনি পড়েন দেখবেন যে ওখানে শুধুমাত্র লেখা আছে, তো ওখানে ওইরকম কোনো চিত্র নাই যেটা দিয়ে খুব সহজে তো নিজের মতো করে একটু গুছিয়ে নিতে হয় আর কি, হ্যাঁ? তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমরা আমাদের লেকচার শিটটা ওভাবে রেডি করেছি আর কি, যাতে আপনাদের সুবিধা হয়। তো এখন এই যে এত সব কিছু হবে, সবাই তো পড়বে, তার মানে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে তাহলে আপনার চাকরিটা কেন হবে, আপনার বিশেষত্ব কি, আপনার টেকনিকটা কি। তো এইটা শুরু করার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তারপর এটা না হয় একটু আলোচনা করি। আপনাদের কথা তো শোনা হয়নি, আমি শুধু বলতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারণ হচ্ছে যে আপনি তো চাকরির পরীক্ষা দিবেন, অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন, আরো পড়বেন, হ্যাঁ? কিন্তু আপনি গুছিয়ে যদি পড়েন তাহলে হয়তো বা আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সহজ হবে, যে আপনি চাকরি চুজও করতে পারবেন খুব সহজে, এবং আপনার পছন্দের চাকরিও পাবেন। আর চাকরি সবার হবে না, আহ, যারা স্মার্ট ওয়েতে মুভ করবে তাদেরই চাকরি হবে। তোমরা তো পোস্ট নাই। কারো কোনো প্রশ্ন আছে? অনেকক্ষণ ধরে আমি একাই কথা বলছি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া, রেলওয়েতে শুনতে এত কম পাচ্ছেন? টিকানোর কারণ কি? এটা কম, ঠিক আছে, এটার কারণটা এখন আমি নিজেও খুঁজে পাচ্ছি না এখানে। আমাদের আর্কিটেকচারে তো অনেকেই ভালো পরীক্ষা দিছে কিন্তু আসে নাই মনে হয় সম্ভবত। এখানে একটা যে হতে পারে যে এখন যেহেতু অনেকগুলা সাবজেক্টের ইয়া ছিল, আবেদন ছিল, একটাই পরীক্ষা দিছে, এখানে কি পদ্ধতিতে সিলেকশন করছে এটা আসলে বোঝা যাচ্ছে না। যেহেতু এক একজনের দুই তিনটাতে আবেদন করা ছিল, কিন্তু পরীক্ষা তো একটাই দিছে, জি। সেক্ষেত্রে তাকে কিভাবে কোনটাতে টিকাইলো এটা আসলে পিএসসি একমাত্র জানে, এটা আমাদের দিক থেকে বোঝা যাচ্ছে না। আহ, যেহেতু আবার কম পোস্টে ঠিক আছে, দেখলাম একটা 15 জন ছিল, 12 জন ঠিক আছে, এরকম হয়েছে কিনা এরকমও শুনছিলাম। জি, তো এটা আসলে একটা অনেকেই ভালো রিটেনে পাশ করার মতো পরীক্ষা দিছে। কোশ্চেনে তো ভাইয়া আপনার যে স্ট্র্যাটেজি ছিল এর ভিতরেই ছিল। হ্যাঁ, আমি যেভাবে পড়াইছি যে প্রত্যেকটা প্রশ্নে যারা করছে তারা উত্তর করতে পারছে, আশা করা যায়। এমনকি যারা গত জুনিয়র ইনস্ট্রাক্টর এবং স্বাস্থ্য প্রকৌশল এবং শিক্ষা প্রকৌশলে যারা চাকরি করছে, জয়েন করছে, ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট আর কি, যারা এই টেকনিক অবলম্বন করে প্রত্যেকটা প্রশ্নের খুব ভালোভাবে উত্তর করতে পারছে। এবং কি আমি বিগত সবগুলা প্রশ্নপত্রই দেখি যে আমি সবগুলাই মোটামুটি ক্লাসে আমরা আলোচনা করে ফেলছি। এখন আলোচনা করার বিষয়টা এরকম যে আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর করতে শিখাইলাম যে সাপোজ আপনি এই, কি বলে, জাতীয় সংসদের স্থাপত্যিক বৈশিষ্ট্যটা বর্ণনা করেন, 5টা লাইন আপনি লিখছেন, আমি কিন্তু টেকনিক শিখাই দিলাম। পরীক্ষায় যদি মনে করেন যে এখন আসলো স্মৃতিসৌধের বা শহীদ মিনারে আসলো, তার মানে আমি যে টেকনিকটা শিখাই দিই আপনি ওই ওটারও সেম টেকনিক অবলম্বন করে উত্তর করতে পারেন। এটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, যে হ্যাঁ আপনি একটা করছেন, বাই দা ওয়ে সেম কোনো প্রশ্ন আসলে আপনি আপনার রেফারেন্স টানতে পারতেছেন, স্ট্যান্ডার্ড মান হলে আপনি কোথা থেকে দিবেন, চিত্রটা হলে কিভাবে দিবেন, এই জিনিসটা শিখতে পারতেছেন। এটা একটা ভালো একটা আমাদের কোর্সের একটা ভালো বৈশিষ্ট্য। যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই বলছে, ফিডব্যাক আশা করছি। এবং কি
তারপরে তো চেষ্টা করছি আরো প্রশ্নগুলো কিভাবে সংশোধন করা যায়। আহ, আরো চেষ্টা করছি যে বিগত সালের প্রশ্নগুলো আলাদাভাবে সমাধান ক্লাস নেওয়া যায় কিনা সেটাও চেষ্টা করছি। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই হচ্ছে যে আর্কিটেকচার আর হচ্ছে এআইডিটি, যেহেতু মানে প্রত্যেকটা পদের জন্যই তো টেকনিক্যাল আলাদাভাবে হচ্ছে কোশ্চেন করবে, তো সেই ক্ষেত্রে কি মানে কোশ্চেন কি আলাদা আলাদা হবে ফিল্ডের ক্ষেত্রে? না, একই কোশ্চেন করতে হবে। তাহলে মানে টেকনিক্যালের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা হবে, যেহেতু মানে ডিপার্টমেন্ট থেকে মোটামুটি কত এই 50% থাকবে বা ওরকম একটা পার্সেন্টেজ ছিল আমার মনে নাই, যাই হোক। তো তাহলে এটা কিভাবে হ্যান্ডেল করবে যদি একই কোশ্চেন হয়? আর্কিটেকচারের প্রশ্নপত্র একটাই হবে। এখন এখানে যেটা হচ্ছে যে যেটা কম্বাইন্ড পরীক্ষা যেগুলো প্লাম্বিং ইলেকট্রিক্যালের জন্য, এরকম পরীক্ষার ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের পার্টটা আলাদা আলাদা হবে। আর আর্কিটেকচার এবং আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনের প্রশ্নপত্র একটাই হবে। আর্কিটেকচারের সাথে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা আছে, যদি একই সাথে পরীক্ষা হয় তাহলে ডিপার্টমেন্ট পার্টটা আলাদা আলাদা হবে, নন এক, যেটা ইয়াতে রেলওয়েতে আমরা দেখছি। আর হচ্ছে যে যাদের মেকআপ কোর্স করা নেই, মানে হচ্ছে যে 2016 প্রবিধানের যারা, তারা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, পারবে। আর আপনারা শিক্ষা স্বাস্থ্যতে তো অনেকজন জয়েন করলো, ওই মেকআপ কোর্স তো কোনো ইস্যু হয়। আপনাদের ভাই মেকআপ কোর্স লাগবে না, উল্লেখ করা আছে 13-14, সমস্যা নেই। ভাই ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ। জি ভাই জি হচ্ছে ভাই, আমার আর্কিটেকচার যে জব গুলা, বিশেষ করে যেগুলো সার্কুলার হয়, ম্যাক্সিমামে দেখি যে স্থাপত্য বিষয় বা আর্কিটেকচার ডিপ্লোমা চায়। সেক্ষেত্রে তো 16 প্রবিধানে অনেকে আইডিটি থেকে বের হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে কি জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে এআইডিটি না, সার্টিফিকেট দিয়ে? কোনো প্রবলেম হবে না। আর ভাই যদি হচ্ছে যে ওই শুধু আর্কিটেকচার ইনস্ট্রাক্টরের যে হচ্ছে নিয়োগটা আছে ওটার মধ্যে যদি ধরেন যদি 1000-এর কম হয়, মানে মানে সাপোজ আর কি, মানে তো তাহলে তো হচ্ছে যে শুধু লিখিত হবে, প্রিলি তখন তো হবে না, তাই না? হ্যাঁ, শুধু লিখিত হবে। আচ্ছা। আর একটা বিষয় আর কি, আপনার কাছ থেকে হচ্ছে সাজেশন নেওয়ার জন্য বলতেছি। আর্কিটেকচারে তো আমাদের মেবি হচ্ছে তিনটা পোস্ট আছে জুনিয়র ইনস্ট্রাক্টর রিসেন্টলি, যেটা সার্কুলার হয়েছে। একটা প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, হ্যাঁ, তিনটা তো। আর একটা হচ্ছে আর্কিটেকচার, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। আসলে এই তিনটা তো অ্যাপ্লাই করব অবশ্যই, কিন্তু কোনটা হলে ভালো হয়, যে কোনটাতে একটাই তো পরীক্ষা দিতে হবে তাই না? সব পোস্টে তো পরীক্ষা পরীক্ষা দেওয়া সম্ভব পসিবল না। পরীক্ষা আলাদা আলাদা হবে। পরীক্ষা আলাদা আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। মানে আমাদের যে সিলেবাস দেওয়া আছে, যেভাবে পিএসসি পরীক্ষা নেয়, সেই অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা হবে। গতবারে ব্যতিক্রম হয়েছিল, আগে থেকে নোটিশ দেওয়ার পরে এটা কাজ করছে। তো এটার কারণে তো অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে পিএসসিও। একজন 2500 টাকা অ্যাপ্লাই করার পরে সে মাত্র একটা পরীক্ষা দিচ্ছে, তার মানে একটা পরীক্ষা নিতে সরকার 500 টাকা নিতে হবে। তাহলে 500 টাকা নিলেও হয়ে যেত তার, তাহলে 2000 টাকা কই গেল। তে তারপর হচ্ছে আবার যে ডিপার্টমেন্ট বিষয়গুলো যাচাই করার কোনো উপায় ছিল না। হ্যাঁ, জুনিয়র ইন্সপেক্টর নিয়োগ হলো, তো সবকিছু মিলে তো অনেক কথাবার্তা উঠছে। তো সেই অনুযায়ী যেটা হয় যে পিএসসি, আমার যেটা মতামত, এই পথে আর হাঁটবে না। এখন যদি হাঁটে তাহলে আমাদের আর কিছু করার না। তো হাঁটা উচিত না, পিএসসিরও হাঁটা উচিত না শর্টকাট হয়েছে। কারণ এভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়, মানে একটা পরীক্ষা অনেক খারাপ করতে পারে, অসুস্থ থাকতে পারে, তার অনেক সুযোগ নষ্ট হয়ে যায়। এই আর কি। আর জি ভাই ভাইয়া, হচ্ছে যে বিভিন্ন অথরিটিতে হচ্ছে 15তম গ্রেডের যে ড্রাফটম্যান আছে ওটার মধ্যে হচ্ছে যোগ্যতা লেখা থাকে এরকম যে ড্রাফটসম্যানশিপে হচ্ছে যে ডিপ্লোমা। তো সেই ক্ষেত্রে আসলে এই পোস্টটা মানে কাদের, কি সিভিল ডিপার্টমেন্টের না আর্কিটেকচারের না মেকানিক্যাল তো এটা হচ্ছে ড্রাফটিং আছে? ভোকেশনাল একটা কোর্স আছে, সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড, কনস্ট্রাকশন, সিভিল কনস্ট্রাকশন, এরকম। না, হ্যাঁ, এই দুটা ইয়ে আছে ভোকেশনাল, যেটা এসএসসি তে ওরা আপনি আবেদন করতে পারে, এবং কি যারা আর্কিটেকচার সনদধারী তারা নিজেরা আবেদন করতে পারে। আমরা যারা হচ্ছে এআইডিটি কিংবা আর্কিটেকচার আছে তারা ডিফল্ট আমাদের যে হচ্ছে যে ক্যারিকুলাম আছে ওটা দিয়ে করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে। সেক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওই বইগুলো থেকে একটু প্রিপারেশন নিতে হবে।
সিভিল রিলেটেড কিছু প্রশ্ন থাকে, আর আর্কিটেকচার রিলেটেড কিছু প্রশ্ন থাকে ড্রাফটিং এর, যেগুলো একটু ডিটেল থাকে, যেগুলো আমাদের এখানেও পড়াইছে ডিপ্লোমায়। যেহেতু ওই বইটা ফলো করে কোশ্চেন করে, সেহেতু ওটা ওখান থেকে একটু আলাদা, আমাদের আলাদা কোর্স আছে ড্রাফটিং ক্লাস, তো আলাদাভাবে একটু করতে হবে। তবে যারা খুব ভালোভাবে পড়াশোনা করছে, ফাঁকি দেয় নাই, তাদের জন্য অসুবিধা হবে না। যদি ফাঁকি দেওয়া থাকে তাহলে একটু পড়াশোনা করতে হবে, এটা আসলে অসুবিধা। আচ্ছা ভাইয়া, একটা বিষয় জানা ছিল যে রিসেন্টলি পিডব্লিউডি তে হচ্ছে নকশাকার পদে একটা হচ্ছে সার্কুলার হয়েছে, সম্ভবত 41 জন নিবে। সেক্ষেত্রে ওখানে ড্রাফটসম্যানের একটা কোর্স আছে, সেক্ষেত্রে আমরা ওটা যদি না থাকে, আমরা তো আর কি এআইডিটি থেকে ডিপ্লোমা করছি, এখন এআইডিটি সার্টিফিকেট দিয়ে হচ্ছে আসলে কি অ্যাপ্লাই করা যাবে না এক্সট্রা আবার হচ্ছে ড্রাফটসম্যান সার্টিফিকেটটাও লাগবে? এটা থেকে আবেদন করা যাবে, আছে তো অনেকে জব করতেছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আচ্ছা ভাই, এটার জন্য কি আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে? নকশাকার, তারপরে ড্রাফটসম্যান, জুনিয়র ড্রাফট নকশাবিদ, মানে এরকম? দশম গ্রেডের উপরে, নবম গ্রেড দশম গ্রেড কোশ্চেন প্যাটার্ন আলাদা, আর নিচে যেগুলো ড্রাফটম্যানশিপ আছে বা ষোলতম চতুর্থ গ্রেডের, সেগুলো প্রশ্ন প্যাটার্ন আলাদা। তো দুটা আলাদা করে প্রিপারেশন নিতে হবে যদি আপনি নিতে চান। আর যদি এক্সপার্ট থাকেন যে আপনি প্রত্যেকটা ডিটেইলিং করছেন, গ্লাসের ডিটেইলিং করছেন, হ্যাঁ, বারান্দার ডিটেইলিং করে আসছেন, দরজার ডিটেইলিং করে, একটু ঘাটাঘাটি করে দেখছেন, লেআউট সম্পর্কে ভালো ধারণা আছে, সব ড্রয়িং ডিটেইল ড্রয়িং সম্পর্কে ভালো ধারণা আছে, তাহলে আপনার লাগবে না হতে পারে। আর যদি ঠিক করে থাকেন তাহলে আপনাকে হতে পারে প্রফেশনাল যে বইগুলো আছে সেখান থেকে preparation নিতে হবে। তো যাই হোক, পরেও একটু শেষের দিকে আরো প্রশ্ন নিবনে যদি থাকে আমরা লিখে রাখতে পারি। তো সবাই পরে, আপনিও পড়বেন, তাহলে আপনার চাকরি কেন হবে নিজেকে প্রশ্ন করবেন, আপনার বিশেষত্ব কি নিজেকে প্রশ্ন করবেন, তারপর আপনি কি টেকনিকে পড়ছেন সেটা, তারপর হচ্ছে যে আপনি এমসিকিউ পড়ার সময় কিভাবে পড়ছেন, রিভিশন দেওয়ার সময় আপনার স্ট্র্যাটেজি কি, যে কোনো একটা বই খুব বই পড়বেন সেটা আপনি ঠিক করবেন, আপনি কি দুই তিনটা বই পড়বেন কিনা, নাকি একটা বই একটা নোট রাখবেন সেটা ঠিক করবেন, কিভাবে নোট নেবেন, এগুলো আসলে আপনাকে ঠিক করতে হবে। আমরা হয়তো বা পড়ানোর সময় কিছু টিপস ও ট্রিক্স দিয়ে দেবো আর কি। আচ্ছা, পরীক্ষার সময় জানতে হবে যে ডিসিএস পরীক্ষায় আমরা এর আগেও বলেছি যে 50% পাশে যেহেতু কমপ্লিট হয়ে যায় বা টিকতে পারে সে, তাহলে আপনার কি আদৌ পুরো সিলেবাস কভার করার দরকার আছে কিনা, আপনি কতটুকু বাদ দিতে পারবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে সিলেবাস বোঝাটা জরুরি কিনা সেটা আপনাকে ঠিক করতে হবে। পরীক্ষার হলে আপনার কি সব প্রশ্ন উত্তর করা আদৌ দরকার আছে কিনা সেটাও আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনি একটু 3 টাইম রুলস কিভাবে ফলো করবেন। মনে করেন যে একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, আপনি মনে করেন যে প্রথম প্রশ্নটা কমন পান না, দ্বিতীয়টাও পান না, স্কিপ করতে পারবেন, এটা পারবেন না, সেকেন্ড টাইম আর দেখবেন না, ক্রস দিয়ে দিবেন। এটা পারছেন, 3 নাম্বারটা আপনার 50-50 মনে আছে, আপনি ওটা পরে দাগাবেন, 4 নাম্বারটা পারছেন, 4 নাম্বারটা দাগাবেন, এরকম করে আপনি প্রথমবার ঠিক করে রাখবেন। দেখবেন যে যেগুলো ফাঁকা আছে সেগুলো আপনার 50-50 আছে, যে আপনি এটা পারবেন, তখন দেখবেন যে আপনি টিক চিহ্ন দিন যে 100% সিকিউর, আপনি 50+ করে ফেলতেছেন, 51, 52, 55 পেয়ে যাচ্ছে, তার মানে আপনার আর 50-50 যাওয়ার দরকার নেই। যদি না হয় তখন আপনি 50-50 যাবেন, এরকম 8-10টা প্রশ্ন রিস্ক নিয়ে দাঁড়ায় আসবেন আর কি, তখন যা আছে কপালে আর কি। তো এরকম কিছু রুলস আছে যে আপনি একটা প্রশ্ন 3বার শেষ করবেন পরীক্ষা দেওয়ার সময়, এবং কি প্রত্যেকবার পরীক্ষা শেষে আপনি আপনার নাম্বার গুলো গুনবেন, সেক্ষেত্রে আপনি অনেক ধারণা পাবেন। লিখিত পরীক্ষা প্রশ্ন ব্যাংক আপনি তৈরি করবেন কিভাবে, একটা আমরা উদাহরণ দেখালাম এখানে। লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল আমি শর্টকাটে দু একটা বলার চেষ্টা করছি। আপনি কলম ইউজ করবেন না পেন্সিল ইউজ করবেন, চিত্র অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই কলম ইউজ করবেন। হুম। উত্তরপত্রে কি প্রশ্ন লিখতে হবে নাকি শুধু উত্তর লিখলেই হবে, প্রশ্ন লিখলেই হবে নাকি উত্তর লিখতে হবে,
এই জিনিসটা আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এটা আপনার জানা দরকার। তাহলে উত্তর বাংলা লিখবো না ইংলিশে লিখবো সেটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। হুম। আগের প্রশ্ন যখন আপনি বিশ্লেষণ করবেন, আপনি একটা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের রিলেটেড 10টা প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবেন সেটা আপনার ধারণা থাকবে। এর আগে আমরা উদাহরণ নিয়ে এটা আলোচনা করলাম। সেক্ষেত্রে রচনা লেখার যে বিষয়টা আছে সেটা, রেফারেন্স দেওয়ার বিষয়টা আমরা আলোচনা করেছি। পত্র লিখন 1 পৃষ্ঠার মধ্যে আপনার সারাংশ সারমর্ম আপনি 3-4 লাইনের মধ্যে কিভাবে লিখছেন, অনুবাদ করার কিছু বিষয় আছে। এরপরে আপনি যখন রুটিন করবেন সেখানে আপনি কি ঘন্টা ভিত্তিক করবেন নাকি টপিক ভিত্তিক করবেন। অনেকে বলে যে আধা ঘন্টা বাংলা, আধা ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা ম্যাথ বা ডিপার্টমেন্ট এরকম করে পড়ো। এটা কি বেশি ইফেক্টিভ হবে, না বলেন যে না আজকে আমি ইংলিশে প্রিপোজিশন করব, বাংলা অথবা ভাষা এবং শব্দ প্রকরণ করবো, এরকম টপিক ভিত্তিক করবেন। কারণ আপনার টপিক গুলো নির্দিষ্ট, আর 10টা টপিক নির্দিষ্ট করে ফেলছেন, তা আপনি দিনে যদি 1-2টা টপিক করে পড়েন তাহলে আপনি দেখবেন যে প্রায় 2 একদিন পর পর, 1 সপ্তাহ পর পর আবার রিভাইজের তো করতেছেন আপনি, এরকম বিষয়টা ঘটবে আর কি। আর আধা ঘন্টার মধ্যে পড়লে, 1 ঘন্টা পড়লে দেখবেন যে একটা টপিক শেষ হচ্ছে না, মাঝখানে আপনি উঠে যাচ্ছেন, এটা একটা অসম্পূর্ণ পড়াশোনা হবে আর কি। আচ্ছা, চিত্র ব্যবহারের বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে কোন চিত্রটা আর্ট করলে আপনার লেখার অল্প হলেও আপনি ভালো মার্কস পাবেন, এই চিত্রগুলো প্র্যাকটিস করতে হবে। সর্বশেষ আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের সিভিল ইলেকট্রিক্যালে আমরা যারা, অনেকে আমাকে নক দিছে, আমরা টিচার কথা বলছি, ওরা রাজি হয়েছে সিভিল ইলেকট্রিক্যালের জন্য ডিপার্টমেন্ট চালু করার জন্য। হয়তো আমরা খুব শীঘ্রই আলাদা একটা গ্রুপ করে সেখানে জানান দেবো। এছাড়া আর্কিটেকচারের আমরা যারা আছি এবং যারা অন্য ডিপার্টমেন্টে আছি, তারা আমাদের আর্কিটেকচারের যে এমসিকিউ এবং রিটেন আছে, আমরা যে কোর্সটা করছি সেটাতে আপনি রিটেনটা আমরা রিটেন বেসে করাবো, কিন্তু আপনার এমসিকিউটা ওখান থেকে হয়ে যাবে, আমরা এমসিকিউ পরীক্ষা দেবো আর কি। আর নন ডিপার্টমেন্ট এমসিকিউ আপনি আলাদা বেস করতে পারবেন, রিটেনও আলাদা বেস করতে পারেন। আপনি যদি চান যে নন ডিপার্টমেন্ট প্লাস রিটেন একসাথে ভর্তি হবে সেটাও করতে পারেন, বা ডিপার্টমেন্টের সাথে এমসিকিউ নন ডিপার্টমেন্ট করতে পারেন, অথবা রিটেনও করতে পারেন। আবার সবকিছু একসাথে এনরোল করতে পারবেন। ভাইবা কোর্স আমাদের আলাদা একটা ব্যাচ আছে, যারা এনরোল করে তাদেরকে আমরা সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দিই ওখানে। আর ড্রাফটসম্যান প্রিপারেশনের জন্য আলাদা কোর্স, ড্রাফটসম্যানের কোর্সটাতে ম্যাথ করানো লাগবে, তারপর সিলেবাসটা একটু বড় আর কি। তো সেক্ষেত্রে একটা আলাদা কোর্স আছে আমাদের, এই আর কি। তারপর হচ্ছে আমরা ডিটেলস সবাই ওনাকে জানাই দিছি যে কি কি কোর্স আমাদের আছে। আমরা হয়তো বা যারা এখন এনরোল করবে আমাদের, তাদেরকে আমরা প্রাইভেট গ্রুপে দেবো। তবে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে এই বিগত সালের প্রশ্ন, তারপর হচ্ছে অনেক তথ্য আমরা শেয়ার করবো। আপনারা যারা যুক্ত আছেন উপকৃত হবেন, আপনারা নিজে চাইলেও নিজে করতে পারেন। আমাদের কোর্স গুলো তখন যেটা আমরা প্রাইভেট গ্রুপে আমরা ইয়ে করবো, পাবলিকলি তো আসলে, ফ্রি তো আসলে যতটুকু তথ্য দেওয়া সেটুকু দিব ইনশাল্লাহ। আপনারা প্রাইভেট যারা আছে তারা আলাদাভাবে সেখানে করতে পারেন। তারপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আহ কারো প্রশ্ন নাই? যাক, সবাই প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা ধরে কথা শুনলেন। যদি কারো উপকারে আসে এই চাকরি জার্নিটাতে, আমাদের এই কথাগুলো যদি কারো উপকারে আসে, তাহলে হয়তো বা আমাদের এই আজকের যে সেমিনার টাইপের যে এটা ছিল এটা সার্থক হবে আর কি। আমি এখানে এমসিকিউ, রিটেন, ডিপার্টমেন্ট, নন ডিপার্টমেন্ট, পড়ার ধরন, উত্তর করার প্রসেস, সবকিছু সংক্ষেপে সব জায়গায় টাচ দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো আপনার নিজেদের মতো করে একটা পরিবেশ তৈরি করবেন এখানে, নিজেদের মতো করে সাজিয়ে নেবেন সবকিছু, তাহলে দেখবেন যে খুব ইজি হয়ে গেছে। আর এরকম করতে গুছাইতে হয়তো বা আপনার 4 মাস 6 মাস সময় লাগতে পারে, দেখবেন যে এরপরে আপনি যে অগোছালো হয়ে পড়ছে তার থেকে অনেক এগিয়ে থাকবেন। তো সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি, টিউটর সেন্টারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আহ, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।